আমাকে বলেছিল দেখবো কতদূর যাস, দেখবো কি করে দাদা। এই গলিটাতেই হচ্ছে উৎপল দত্তের বাড়ি। হুইল চেয়ারে বসে থাকতেন, উনি ওখানে দুলতেন, আর এই বাচ্চাগুলো তখন গিয়ে বলতো দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। টাইপ অফ আমি মেকআপ রুমে এখন অ্যাক্টিং নিয়ে আলোচনা শুনি না। আমি রিসেন্টলি যে কাজটা করলাম ওখানে তো আমি শুনিনি, তার আগেও যে কাজটা করলাম সেখানেও শুনি। এখন ইনফ্যাক্ট কাস্টিং হয় সোশ্যাল মিডিয়ায়, কত ফলোয়ার্স আছে দেখি। চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে, টাইম স্লট চেঞ্জ হয়ে যাচ্ছে, মেগা সিরিয়ালের নাম চেঞ্জ হচ্ছে, কিন্তু সব ডায়লগগুলো শুনে মনে হচ্ছে যেন একই লোকের লেখা। মানে সিরিয়ালটা আমাদের ক্ষেত্রে না খানিকটা হয় সরকারি চাকরির মতো। মানে আমি আবার নেতাজির মতন একটা প্রজেক্ট করতে চাই। টিআরপির যে যারা মাপে সারা ভারতবর্ষে এর মেজারমেন্টের জন্য বক্স লাগানো আছে কত জানো? রাসমণিতে মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রি সবাই একটা না একটা চরিত্র করেছে। সিন পড়ার সেইভাবে অনেক সময় টাইম পাওয়া যায় না, মানে সিনে গিয়ে সিন পাচ্ছি এরকম হচ্ছে। আমি বুঝলাম না কেন আমার পরিবর্তে ওকে আনা হলো, আমি বুঝলাম না। মানে আমার টেনশন মেনশন হয়ে গেছে যে পুরো মানে লোকজন মানে লিটারালি আমি দেখছি ফেসবুক মানে ভরে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন আমাকে হোয়াটসঅ্যাপ করে করে পাঠাচ্ছে ওগুলো। আচ্ছা, নাম বলতে হবে সিরিয়ালটা? এরপরে হয়তো আর নামটা এরকম বললেই সবাই বুঝে ও বুঝতে পেরেছি। সেটা অনেকেই জানে, তার ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে অনেক লোকই দেখেছে। ইন্ডাস্ট্রির সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা সবাই জানে আর কি, ফুলবাবু। এই ইন্ডাস্ট্রি সিরিয়াল দেখছি, এই মেয়েটা তো কি ভালো সিরিয়ালে, খুবই ভালো, বাড়ির বউ করব না, আমি বিয়ে করলে ডক্টরি করব। তার মানে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কলকাতায় রোজই তো 150টা ছেলে বা মেয়ে আসছে, তারা কি সহ্য করছে? আমার একটা খুব বাজে অভ্যেস আছে, সেটা হলো ফোন চেক করা। ঠিক আছে, কিন্তু আমার হাজবেন্ড কোনোদিনও করে না আমার ফোন চেক। তাহলে তো এইটা প্রতিযোগিতা হওয়া উচিত, কার পার্টনার কত বেশি কদর্য দেখতে। একা বাঁচাটা খুব কঠিন। সৃজিত মুখার্জি। গোলাপ আজকে মুড কেমন? সো ঝগড়া করে এসেছি বাড়িতে। ও আচ্ছা, তো আজকে আমরা কথা প্রথমে শুরু করছি তোমার ছোটবেলাটা, মানে তোমার প্রাইমারি আপার প্রাইমারি, এটা কোথায় তোমার বাড়ি, কি করে শুরু হলো সেটা। আমি পাটা তুলে নিই। হ্যাঁ একদম একদম, এরম করছি। ঠিক আছে। তো ছোটবেলা বলতে আমি ছোটবেলা থেকে এখনো অবধি একটা মানে মজার ব্যাপার, বালিতেই আছি। আচ্ছা, ঠিক আছে, ছোটবেলা আমাকে যখন জিজ্ঞাসা করো তো বাড়ি কোথায়, আমি বলতাম বালি, আর লোকে ভাবতো মানে ছোটবেলায় যেরকম বলে না, হ্যাঁ জানি তুমি বাড়িতেই থাকো কিন্তু কোথায়। তো যাই হোক, আমি বালিতে থাকি, এখনো থাকি। তাই ছোটবেলা থেকে হ্যাঁ, তবে ছোটবেলায় পড়াশুনো নিয়ে ফার্স্টে বলি, স্কুল আমার ছিল, প্রথমে ছিল হচ্ছে বালি বঙ্গ শিশু বালিকা বিদ্যালয়, তারপরে আমি গেছিলাম হচ্ছে পাঠ ভবন, তারপরে সেখান থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে আবার ফিরেছি বালি বঙ্গ শিশু, তারপরে গেছি হচ্ছে উত্তরপাড়া গার্লস হাই স্কুল। আমি স্কুলের পাঠটা আগেই চুকিয়ে দিলাম কারণ এই নিয়ে আমি বেশি বলতে চাই না। আর খুব মজার কেটেছে ছোটবেলা। অনেকেই বলে যে আর ফিরতে ইচ্ছা করে না ছোটবেলায়, ছোটবেলায় থাকলে মনে হতো বড় কবে হব, কিন্তু বেসিক্যালি আমার ছোটবেলাটা ভীষণ ভালো কেটেছে, প্রচুর খেলেছি। পড়াশোনা নিয়ে আমার কোনো বাড়িতে সেরকম কোনো মানে এভারেজ স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট, কি রকম? আমি ছোটবেলাটা ভালো স্টুডেন্ট ছিলাম, তারপরে বেলায় ভীষণ অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে গেছিলাম কারণ আমি পড়াশোনা করতাম না একদম। ঠিক আছে, খেলাধুলোর দিকে ভীষণভাবে, এবং যেটা মজার বিষয় সেটা হচ্ছে আমার কাছে না একটা এরকম ডিজিটাল ক্যামেরা ছিল। তো সেই ডিজিটাল ক্যামেরাটাকে একটু বড় হওয়ার পর আমার সামহাও আমি এখনো ফিল করি, আমার মানে মনে হয় আগের জন্মে আমার অ্যাক্টিংয়ের সাথে কোনো একটা কানেকশন ছিল। সেই জন্য আমার বাড়িতে কেউ অ্যাক্টিং করে না, দূর দূরান্তে কোনো কিছু রিলেটেড নেই এই ব্যাপারে। আমি ছোটবেলা থেকে এরকম ডিজিটাল ক্যামেরাটাকে এরকম কম্পিউটার টেবিলের ওপরে রাখতাম, তখন তো ল্যাপটপ নয়, ডেস্কটপ, আমার একটা কম্পিউটার টেবিল থাকতো, তার উপরে রাখতাম। আর ঘরে ওই হয় না কালারফুল লাইটগুলো, লাল নীল অটোমেটিক্যালি কালার চেঞ্জ হচ্ছে, আর একটা ফ্যান রাখতাম এরকম স্ট্যান্ড ফ্যান, যেটা এরকম হাওয়া দিত, চুল ফুল উঠতো, আর এরকম একটা ওয়াশরুম ছিল, কয়েকটা ড্রেস আমি ওখানে রেখে আসতাম। এসে আমি গান চালাতাম একটা, মানে যেরকম শাহরুখ খানের কোনো একটা গান সাপোজ টু বি হচ্ছে, মিউজিকে চলে গেলাম ড্রেস চেঞ্জ করে, আবার এসে আবার রিয়াকশন দিলাম, চুল উঠছে, ক্লোজ আপ, সেটাও ক্যামেরার কাছে চলে গেলাম। ঠিক আছে, ওটাকে নিয়ে
এডিট ফেডিট তো তখন আমার মাথায় ছিল না কি ব্যাপার, ওটাকে টিভিতে কানেক্ট করতাম। ওই দেখবে একটা ওই ইয়েলো রেড এরকম যে পোর্টগুলো থাকে ওগুলো দিয়ে টিভিতে কানেক্ট করে, টিভির ওই যে মোডটা ছিল, টিভি একটা কি মোড বলে ওটার নামটা আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে না, ওপরটা ব্ল্যাক থাকে নিচটা ব্ল্যাক থাকে, ওটা ফিল্মগুলো ওরকম ভাবে দেখানো হতো, ওটাতে দিয়ে আমি বসে বসে আরামসে দেখতাম। কবে আসবে এই এজটা কত তখন? এই এজটা হচ্ছে তখন আমার ক্লাস 6 থেকে আমি এই মোডে চলে গেছি। আচ্ছা, 6 থেকে শুরু করে অ্যাক্টিং এই এখন যেহেতু এই 10-12 বছর ধরে আমি অভিনয় করছি এবং মোটামুটি চলছে কাজ অফ অ্যান্ড অন, সেই জন্য হচ্ছে না, কিন্তু আমার যখনই কাজ চলে না আমার তখনই অভিনয় শুরু হয়ে যায় বাড়িতে, মোটামুটি আয়নার সামনে। এর আগে বাড়িতে মাথা খারাপ হয়েছে, তুমি বিশ্বাস করবে না, মানে যে আসতো আমি তাকে ক্যামেরা ধরিয়ে দিতাম আর খালি বলতাম এরকম ধরো কিছু একটা অ্যাড আছে পেপসোডেন্টের, পেপসোডেন্ট দাঁত, মানে লাইক যেরকম আর কি হয় ফেয়ার অ্যান্ড লাভলি, আপনার স্কিনকে যদি স্মুথ আর হেলদি করতে চান লাগিয়ে নিন ফেয়ার অ্যান্ড লাভলি, হেয়ারের একটা কিছু, মানে চলেই যাচ্ছে। তো আমার সামহাউ ফিল হয় যে মনে হয় যে আগের জন্মের সাথে কোনো একটা ভাবে রিলেটেড আছে ব্যাপারটা। তারপরে পড়াশোনা মানে কলেজ বলতে আমি কলেজের ফার্স্ট ইয়ারটা দিয়েছিলাম আমাদের মনীন্দ্রনাথ কলেজে, সেকেন্ড ইয়ারটাও ওখানে আমি দিই, কিন্তু আমার আনফর্চুনেটলি সেরকমভাবে কমপ্লিট হয়নি। আমি অ্যাক্টিংয়ের যে প্রেশার ছিল আমি ওখানে থেকে কমপ্লিট করে উঠতে পারিনি, আমি তাই ডিস্টেন্সে কমপ্লিট করি গ্র্যাজুয়েশন। এখন একটু সাইকোলজি নিয়ে মানে ভালো লাগছে এই বিষয়টা নিয়ে একটু মানে পড়াশুনো করতে, মনে হচ্ছে যে এইটা কেন হয়, ওইটা কেন হয়, এটা কিভাবে হয়, তো এখন আমি সাইকোলজি নিয়ে পড়াশুনো করছি, ইন ফিউচার দেখি কি করা যায়। প্রথমে তোমার যেটা হচ্ছে গিয়ে এই ক্যামেরায় ছবি তুলতে ভালো লাগতো, ভিডিও বানাতে ভালো লাগতো, সেখান থেকে অ্যাক্টিং এই জার্নিটা, মানে বাড়ির লোককে তো কনভিন্স করানোর ব্যাপার ছিল যে অ্যাক্টিং করবো না, সেরকম কোনো ব্যাপার ছিল না। ওই পরিস্থিতিটা কি রকম ছিল? আমার বাড়িতে সবাই ভীষণ কুল, আমার বাবা তো ভীষণ কুল, আর আমার মা হচ্ছে ভীষণ কুল নয়, কিন্তু মানে অভিনয় করা মানে করবে এইসব নিয়ে কোনো ব্যাপার ছিল না, সে কিছু একটা করবে। আমার মায়ের ব্যাপার ছিল যে মেয়ে যা কিছু করবে আমার বাড়িতেই থাকবে। আচ্ছা, ঠিক আছে, মানে অভিনয় যে করতাম, অভিনয়ের জায়গায় আমি যদি অন্য কিছুও করতাম তাহলেও বলতো কিছু করার দরকার নেই মনা, তুই বাড়িতেই থাক, তোকে তো যা যা লাগবে আমি দিয়ে দেবো, মানে এই টাইপের। কিন্তু অভিনয় করবে না মানে ওই বিষয় নিয়ে তাদের কোনো রকম মেয়ে হচ্ছে আমাদের কাছে থাকবে, বাকি যে যা কিছু হ্যাঁ মানে মেয়ের সাথে সময় কাটানো যাবে। আচ্ছা, দ্যাট ইজ আ মেন মোটো। তো প্রথম কি কাজ করলে, কিভাবে সেখানে? প্রথম কাজ করেছি আঁচল, একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমি, তো ওটা দেওয়ার পর আমার প্রথমে মাথায় ছিল যে কাগজের ইন্টারভিউ দিলে যারা অভিনয় করতে মানে যায় তাদেরকে টাকাও পে করতে হয়, মানে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য। একটা বিজ্ঞাপন দেখলে যেটা না, একটা সানন্দা টিভির বিজ্ঞাপন দেখেছিলাম, আচ্ছা, কিন্তু আমি বিজ্ঞাপন দেখা মানেই হচ্ছে আমার মাথায়, যেহেতু আমাদের ফ্যামিলির কেউ নেই এখানে, তো আমার মাথায় অলওয়েজ মানে সবাই ঢুকিয়েছিল যে অভিনয় করা ও তো প্রচুর টাকা পয়সা দিতে হয়। আচ্ছা, আমি ভাবতাম অভিনয় করবো টাকাও দেবো, মানে কেন, ঠিক আছে না বাবা ঠিকই বলছে, অভিনয় করতে গেলে টাকা দিতে হয়, টাকা তো এখন দিতে পারবো না, তাহলে অভিনয়ও আর হলো না, বাড়িতেই করি, এরকম একটা ব্যাপার ছিল। থিয়েটার করার খুব ইচ্ছা ছিল, তো আমি মানে প্রচণ্ডভাবে তখন চেষ্টাও করছিলাম থিয়েটার করার। তো ফাইনালি আমি একটা ইন্টারভিউ দেখি এবং আমাকে একজন বলে যে আমি ওখানে ভোকাল ট্রেনিং নিতে যেতাম, তো ওখান থেকে অয়নদা, আমার মনে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ অয়নদা, তুমি যদি এই এপিসোডটা দেখো, রিয়েলি মানে আই এম রিয়েলি গ্রেটফুল কি ও আমাকে প্রথম দেখে বলেছিল তুমি যাও না, একবার দাও না, দেখো না কি হয়। তো আমি তখন যাই, টুকটুক করে ভয় যাই, কিন্তু না আমি ভয় যাইনি, মনে করেছি আমি তো এখন আমার যতটা ভয় হয়তো গ্রো করেছে যে এটা কি করব, ওটা কি করব, এরকম কিরমভাবে অভিনয় করব, আমার কিন্তু ফার্স্ট ডে মানে আই ওয়াজ সো কনফিডেন্ট যে এত রিহার্স করি, এত প্র্যাকটিস করি, ও ফাটিয়ে দেবো, 1000 জন লাইনে 10,000 জন লাইনে থাকে, আমি অভিনয় করে ফাটিয়ে দেবো। বাবাকে বলতাম যে জাস্ট আমাকে তুমি রামোজি ফিল্ম সিটির সামনে ছেড়ে দাও, বাকিটা আমার দায়িত্ব করে নেওয়া। তো ট্রুলি আমি ওখানে গেলাম এবং একটা মনামিদির বাড়ি ছিল, যোধপুর পার্কের একটা জায়গায় অডিশন হয়েছিল, তো এরকম লম্বা লাইন, মানে বিরাট লাইন। কিসের জন্য? এটা সানন্দা টিভির একটা লিডের জন্য ওরা অডিশন নিচ্ছে। আচ্ছা, সানন্দা টিভি তো পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো ওদের একটা লিডের জন্য অডিশন নিচ্ছিল, তো ফাইনালি আমি গেলাম,
তো তখন আমি অডিশন দিলাম। ইপসিতাদি বলে ছিল, ইপসিতাদিকে হয়তো চিনবে, 19-20 এখন আনন্দ মেলাতে মনে হয় আছেন উনি। তো উনি অডিশনটা নিলেন এবং অনেকেই মানে অডিশন নিলে এইরকম একটা ঘর, সেখানে অডিশন হচ্ছে এবং যারা সিলেক্টেড হচ্ছে তারা ছোট্ট একটি ঘর পাশে সেখানে গিয়ে বসছে এবং তাতে গুটি কয়েকজন আছে, মানে 3-4 জন 5 জন হবে হয়তো হার্ডলি, আর বাকি সব বাড়ি চলে যাচ্ছে। এবার সবাই বেরিয়ে যাচ্ছে, আমি আমার ভয়ে ভয়ে রয়েছি, এখানে একটা ইয়ে দিয়েছে, এবার দেখলাম এরকম এতজনের মধ্যে সবাই বেরিয়ে যাচ্ছে, ওই ঘরে এই কজনও না, আর না যে করেই দেখাতে হবে, চলো। ওদেরটা প্রথমে বললাম, নিয়ে বলছে তুমি তোমার মতন করে কিছু একটা করো। যদি আমি একটা ইমোশনালি একটা ডায়লগ ফ্যালগ বললাম, দিয়ে বলছে তুমি 20 ঘন্টা না কত ঘন্টা এরকম জিজ্ঞাসা করেছিল, তুমি এরকম 20 ঘন্টা কাজ করতে পারে? 24 ঘন্টা কাজ করে দেবো, কোনো চাপ নেই আর কি। তখন ওই কাজে নাও খালি এরকম ব্যাপার। তো ফাইনালি ওখান থেকে তারপরে আমাকে স্নেহাশিসদার ওখানে পাঠানো হয়, স্নেহাশিস চক্রবর্তীর মানে ব্লুজে, এবং আরও বিভিন্ন হাউসে পাঠানো হয়। স্নেহাশিসদার হাউসে পাঠানোর পর স্নেহাশিসদা দেখে আর কি মানে ভাল লাগে বেশ, মানে ওনার পরবর্তী বলেছেন উনি, যা আমি সেটাই বলছি, মানে মিষ্টি একটা মেয়ে এসছে। তো আমি তো কিছুই, প্রডিউসার কি আমি সেটাও বুঝি না, ডিরেক্টর কি করে সেটাও বুঝি না, আমি গুলিয়ে যাচ্ছে। দাদা বলছে, বসতে বলছে, কি যে বলবো, বলছে তুমি সাঁতার কাটতে পারো? না পারি না। গান গাইতে পারো? না পারি না। ডান্স করতে? হ্যাঁ সেটা পারি। আমি বললাম 3টে জিজ্ঞাসা করলো, তার মধ্যে 2টোই পারি না, তাহলে হয়তো বাদই হয়ে যাবো। তবে ফাইনালি সেখান থেকে বললো না তুমি এসো। লুক সেট তখন একটা হতো, প্রথম শব্দ শোনা এটা একটা লুক সেট, মানে ওইটা আবার অদ্ভুত লুক সেট। ওখানে দেখবে একই চরিত্রের জন্য 5 জন আসে, ঠিক আছে। এখন লুক সেট মানে কি তুমি ছেকে নিয়ে, হ্যাঁ তারপরে হলো। তো তখন আমাকে সেই দিদি মরে যাচ্ছে এরকম একটা লুক দে, দাদা মরে যাচ্ছে এরকম একটা লুক দে, ভীষণ আনন্দ এরকম একটা লুক দে। লুক ফুক দেওয়ার পর ফাইনালি যাই হোক ওখান থেকে সিলেক্টেড হলাম। আমি তখন বললাম স্নেহাশিসাকে কি, বুঝলেন তো দাদা, এরকম তো সানন্দা টিভি কেউ দেখে টেকে না, হ্যাঁ, তো আমি সেটাই ভাবছিলাম। আমার দাদা তো তখন হাসছেন, বলছে না না তোমার চিন্তা নেই, সানন্দা টিভির জন্য তোমায় নিচ্ছি না, তোমায় ভালো চ্যানেলের জন্য নিচ্ছি। আমি তো অডিশনটাই দিয়েছি সানন্দার জন্য, আমি তো কাজ প্রথমেই জেনে এসেছি যে ওইটার জন্য। এবার ওনারও সানন্দাতেই একটা শো চলছিল, সেটাতেই কাস্ট করার জন্য আমাকে পাঠানো হয়েছে, কিন্তু উনি ওখান থেকে যাই হোক সানন্দা টিভির নামে তো একটু বলে ফলে এলাম। সানন্দা টিভির মানে ইপসিতাদির সঙ্গে একটু ঝামেলা ঝঞ্ঝাট হলো, তো ফাইনালি এখন সম্পর্ক ভালো, মিটে গেছে। আমাকে বলেছিল দেখবো কতদূর যাস, দেখবো কি করে দাদা। তো যাই হোক ফাইনালি এখনো তো করছি কাজ। শুরুটা যখন করেছিলে ওখান থেকে বাড়ি থেকে, তারপরে এসছো অ্যাক্টিংটা করবে, সেটা ধরে নিয়েই একটা প্র্যাকটিস চলছিল, চলন চলছিল। তারপরে এসে এটা হলো, শুরু হলো। তারপরে যে সেই তোমাকে, তোমার নাম বোধহয় লোকে টুসু টুসু বলেই জানে, ওই জানে। এটা 0 to হিরো, এই যে এই গ্যাপটা, এটা তো খুব অল্প দিনই দেখেছো। 0 to হিরো মানে টুসুর, হ্যাঁ মানে এই একটা ক্যারেক্টার নামে এটা তোমার লোকে বোধহয় নাম বললে সবার আগে, আমিও বোধহয় ফোনে আমার সেভ করা টুসু বলে সেভ করা, শ্রীপর্ণা ব্র্যাকেটে টুসু এর মনে সেভ করা আছে। ঠিক নয়, এটা ঠিক নয়। না এটা তো একটা অন্যরকম পরিচিতিও দেয় অবভিয়াসলি। আর একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার বাড়ির নাম টুসি, তো ঠিক আছে টুসিটা মিষ্টি করে। এই গলিটাতেই হচ্ছে উৎপল দত্তের বাড়ি। তো উৎপল দত্তের এই গলিতেই যত লোক থাকতো, উৎপল দত্ত ওনার বাড়িতে যখন জীবিত অবস্থায় ছিলেন, বাড়িতে শেষের দিকে যখন হুইল চেয়ারে বসে থাকতেন, দুলতেন। আর এই পাড়ার এখন যারা বয়স্ক তারা ওনার ওখানে যেতেন, এবং দূরের থেকে ওনাকে তো খুব রাশভারী দেখতে পেত, এবং উনি ওখানে দুলতেন। আর এই বাচ্চাগুলো তখন গিয়ে বলতো দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, আর এরা পেতো ভয় ওনাকে, আর উনি ডেকে ডেকে চকলেট নিয়ে বসতেন, সবাই বাচ্চাদের চকলেট দিত। তা সারা জীবনে তো উনি ওটা ইনকাম করেছে, কামাই করেছে, দিনের পর দিন রেয়াজ করে ওই প্র্যাকটিসের মধ্যে গিয়ে ওনার তো ওটা সফলতা। তোমার নামটা শ্রীপর্ণের সঙ্গে যদি টুসুটা থাকে, সেটা তো তোমার একটা সাকসেস। ঠিক আছে, এটা আমি মানি যে এটা আমার সাকসেস, কিন্তু কখনো কখনো মনে হয় না যে আমার নিজের যে নামটা আছে সেটাও একটু বলুক, মানে আমার অ্যাজ ইফ মানে নামে কি এসে যায় ওইটাই যদি বলি, গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন গোলাপ, আফটার অল একটু ওই লাস্টে একটু গোলাপ নামটা বলে দেওয়া হচ্ছে, তো একটু
তা আগে পরে থাকুক আর কি, দুটো নামই জড়িয়ে থাকুক, দুটো নামই জড়িয়ে থাকুক। মানে আমি একটা কাজ করেছিলাম মানালির সঙ্গে, তখন ওকে মানু আর আমাকে টুসু বলে ডাকছিল চাকিদা। আমি চাকিদার উপর খুব অভিমান করেছিলাম যে এটা তো ঠিক হচ্ছে না, তুমি ওকে মানু বলছো আর আমায় টুসু বলছো। না আমি কি বলবো, তো মানে মিলে গেছে না মানু আর টুসু, ব্যাপারটাও বেশ একটা ছন্দে মিলছে মনে হচ্ছে। তারপরে কি বলবো, টুসি বলবো, বললাম না আমারই কানে লাগছে, তুমি টুসু বলো, এটাই ভালো। তো এই যে ধরো অ্যাক্টিংটা যখন শুরু হয়ে গেছে, তারপরে তোমার কাজ করতে করতে এই যে তখন মনে হয় না যে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার, আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার? কারণ ওই যে ঘরের মধ্যে প্র্যাকটিস আর আজকে, তখন তো বোধহয় এমন হয়েছে 24 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা শুটিং দিনের পর দিন, কল টাইম প্যাকআপের কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন যেমন হয় একটা 14 ঘন্টা বা 16 ঘন্টার মধ্যে আমার শেষ হয়ে যাচ্ছে, তারপরে একটা মানুষ রেস্ট পাচ্ছে। আগের দিনে মানে 2-3 বছর আগে এই সময়টা তো ছিল না, একদমই নয়। তো এই প্র্যাকটিসটা তো মনে হতো যে আজকের সিনটা ঠিক জমেনি। আমার প্রত্যেকটা সিনের পর এটাই মনে হয়। হ্যাঁ, তো এইটা প্র্যাকটিস বা দেখা সেইগুলো কি প্যারালাল চলতো, মানে সেইটা কিভাবে একদম চলতো হচ্ছে আমি চন্দন সেনের কাছে তখন যেতাম। আমার আঁচল করার টাইমে আমার প্রচুরবার মনে হয়েছে যে অনেক কিছু শেখার আছে। চন্দনদা আমাদের ওখানে পাঠ করতেন তখন আঁচলে, তো আমি ফিল করেছিলাম যেরকম কি করা যায়। তখন মনে হলো, কারণ আমাদের শুটিং টাইমগুলো তখন খুব, তুমি যেটা বললে সেরকম ছিল না যে বেরিয়ে আমি কোনো ক্লাসে জয়েন করতে পারবো না সেরকমভাবে। তো সেই কারণের জন্য আমি তখন চন্দনদার সাথেই কথা বলেছিলাম, এবং আমাদের যে গ্রুপের যারা আমার বয়সী, আমার থেকে একটু বড় ওই আঁচলে ছিল, আমি তাদেরকেও নিয়ে যেতাম। তাদের যাওয়ার অতটা ইচ্ছা ছিল না, কিন্তু বলছে মানে ওরকম একটা ব্যাপার হয়েছে। তারপরে আস্তে আস্তে 1 2 3 4 করে কাট হতে থাকলো। আমারও বেশ কিছুদিন আমি ওনার বাড়িতে গেছি, বেশ কিছুদিন ওনার থিয়েটার ক্লাসে গেছি, এবং আমি বা আমরা কয়েকজন, চন্দনদা যখন হসপিটালাইজ ছিলেন কেমোথেরাপি নেওয়ার সময়, উনি তখনও ফোন করেছেন যে আজকে রুবি হসপিটালে চলে আসবে, ওখানে আর কি মানে দেখতে গিয়েও মানে উনি তখনও আর কি বোঝাচ্ছেন একটা ব্যাপার নিয়ে, শেখাচ্ছেন। তো আমার সেটা মনে পড়ে যে কিছুদিন ওটা কন্টিনিউ হয়েছিল। সেটা কি মানে বম্বে আর বাংলার মধ্যে আমি যেটা পার্থক্য মনে করি সেটা হচ্ছে কি, বম্বের প্রচুর আর্টিস্ট আছে, মানে বড় নাম, তারা সিনেমাটা যেমন করে প্যারালালি একটা থিয়েটারও চালিয়ে যায়, এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মানে একটু নাক কোচকানো আছে যে থিয়েটার না করলেও চলে, কিন্তু বম্বের লোকটা একটা বিশ্বাস করে, তার একটা, আমি প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের পিছনে একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ড 90% লোকের মধ্যে আছে, একদম এবং গ্রুমিংটা ওখান থেকে হয়। তো আমি ওটার জন্যই জানতে চাইলাম যে আমাদের সত্যি মানে একজন আজকে অডিশন দিল, কালকে থেকে সে সিরিয়াল করা শুরু করে দিল, তো এই যে একটা প্রসেস, এই প্রসেসের মধ্য দিয়ে বা শেখা, ডেভেলপ করা, এইটা কি মানে তোমার সময়কার সময় ছিল বা এখন আছে? তুমি যে একটা চন্দনদার কাছ থেকে একটা গ্রুমিং পেয়েছো, বা আরও যারা কাজ করে বিভিন্ন জায়গায়, হয়তো ওই রকম ফর্মাল ক্লাস নয়, ক্লাসের বাইরেও তো কিছু আলোচনা হয়, সেটা তুলনামূলকভাবে এখন অনেক কম দেখি। আগে আমরা যখন মেকআপ রুমেও বসতাম, তখনও আমার মনে আছে রূপাঞ্চনাদি থেকে শুরু করে আমরা অ্যাক্টিং নিয়ে ওনারাই, আমি তো তখন অনেক ছোট, তো তখন ওনারাই অনেক রকম আলোচনা করতেন। ভাস্কর দা বা অনির্বাণদাও থিয়েটার করেন, আমাদের সঙ্গে নেতাজিতে ছিলেন। তো প্রত্যেকটা আমার মনে আছে যে আমি যখন সিন করতাম, এবং স্ক্যানিংটা কি করলি তুই, কি করলি এই স্ক্যানিংটা, এটা একটা স্ক্যানিং হলো, মানে লাইক হয় না, মানে আমার ভীষণ ভালো লাগতো, আমার মাথার উপরে কোনো একটা গাইড রয়েছে, এবং উনি যখন সিনে থাকতেন আমি লিটারালি ভয় থাকতাম। এটা নেওয়াটাও তো একটা চাপের, সবাই তো এটা নিতে পারবে না। একটা দিন আমার খালি মানে উনি কিন্তু এরকম আমার দিকে এরকম তাকিয়ে থাকতেন, আমি দেখেছি। এবার আমি
করার পরে আমি আবার ন্যাচারালি দেখবে চোখ চলে যায়, ঠিক হলো, কারণ আমি জানি উনি তো ক্রিটিক আছেন, মানে এরকম একটা এক্সপ্রেশন। আবার কোনোদিন হলো একরকম আর কি। এবারে আমার আরো ভয় লাগছে তখন যে এটাকে কি করব, এই মানে এটা থেকেও তো শিখছি, একদম এটা থেকেও তো এখন কিন্তু আমি বলবো যে অনেক আলোচনা ঘুরে গেছে। আজ ফেসবুকে কি পোস্ট হলো, বা আমি আজকে কটা কোলাপ পেলাম, আজকে আমার এখানে বেরিয়েও আরেকটা শ্যুট আছে, বাট টাইপ অফ আমি মেকআপ রুমে এখন অ্যাক্টিং নিয়ে আলোচনা শুনি না। আমি রিসেন্টলি যে কাজটা করলাম ওখানে তো আমি শুনিনি, তার আগেও যে কাজটা করলাম সেখানেও শুনিনি। মানে আমি ওই নেতাজিতে পেয়েছিলাম এবং আমি আঁচলে পেয়েছিলাম, তারপর কিন্তু খুব একটা পাইনি এই ব্যাপারটা। যে জায়গাটা আমরা ছিলাম সেটা হচ্ছে কি যে আজকে অডিশন দিল, কালকে সে সিরিয়ালটা করা শুরু করলো বা সিরিয়ালটা করলো। এই সিরিয়ালে তো এখন এই যে টাইম, তারপরে যে প্র্যাকটিসের টাইমটা, মানে প্র্যাকটিস করাটা কতটা ইম্পর্টেন্ট? ভীষণই ইম্পর্টেন্ট। কিন্তু মেগা সিরিয়ালের ক্ষেত্রে আমার মনে হয় যেটা, যে আমি নিজে করেও যেটা দেখেছি, যে আমরা যেহেতু ডেলি সোপ করছি, প্রত্যেক দিন করছি, প্র্যাকটিসের থেকে বড় তো কিছু নেই। তো প্র্যাকটিস করতে 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 কিন্তু ইমপ্রুভ হয়ে যায়। তুমি দেখবে একটা মেগা সিরিয়ালে যখন শুরুতে একজন আসে তখন অনেকটা শেকি থাকে, হচ্ছে না এরকম, অনেকের এরকম আমি দেখেছি যে ডাবিংটা অন্য কাউকে দিয়ে করাতে হচ্ছে বিকজ স্ক্যানিং এর প্রবলেম হচ্ছে, বাট আফটার দ্যাট ওইটা একটা তো দারুণ প্র্যাকটিস। আর যদি লাকিলি সিনিয়র খুব ভালো হয়, যদি সিনিয়র আর্টিস্টরাও আমাদের সঙ্গে যেহেতু থাকেন, তো তারা, আমি যেরকমভাবে তাদের থেকে গাইডেন্স পেয়েছি, তো ওটাকে যদি প্র্যাকটিস হিসেবে নেওয়া যায়, যে আমি রোজ এটা প্র্যাকটিস করছি, রোজ এটা প্র্যাকটিস করছি, একটুখানি তাদের সাথে ডিসকাস করে নেওয়া যে এই জায়গাটা কী করা যায় বলো তো, এইখানটা কীরকমভাবে হয় বলো তো, তাহলে কিন্তু ওটাকেই প্র্যাকটিস হিসেবে আমরা কাজে লাগাতে পারি। ওই পরিবেশটা কি এখন আছে না? বড্ড পুরো ব্যাপারটা একক হয়ে গেছে যে আমি আমারটুকু করছি, আমি করে বেরিয়ে যাচ্ছি। ওই পরিবেশটা কি এখন রয়েছে? সেইটা খুব ইম্পর্টেন্ট। এখনো যাদের মধ্যে ইচ্ছে আছে তাদের মধ্যে রয়েছে, যাদের মধ্যে ইচ্ছে নেই এখন প্রচণ্ডভাবে আমি দেখছি, আমি সোশ্যালি আর কি মানে আনসোশ্যাল হয়ে যাচ্ছি বলতে পারো। মানে ফেসবুকে আছি বাট সেরকমভাবে নেই। কিন্তু অনেকেই আছে যারা এখন ইনফ্যাক্ট কাস্টিং হয় সোশ্যাল মিডিয়ায়, কত ফলোয়ার্স আছে দেখি, তো তারা কেন ইনভেস্ট করবে তাদের টাইম অ্যাক্টিং শেখাতে? তার থেকে বরঞ্চ ইনভেস্টমেন্টটা ওদিকে হোক না। তো তুমি যেখানে ইন্টারেস্ট বেশি সেখানে তুমি ইনভেস্ট করবে। ওটা কি লং রানে গিয়ে ওটা কি কাজ করে? আমি তো দেখছি যে ফিল্মে ধরো যাদেরকে কাস্ট করা হচ্ছে সেক্ষেত্রেও তাদের ফলোয়ার্স দেখে কাস্ট করা হচ্ছে। ইনফ্যাক্ট আমাকে সবাই বলছে যে মানে কি ফলোয়ার্স বাড়াও, তুমি ফলোয়ার্স বাড়াও, ইনস্টাগ্রাম করো না কেন? আমি বিশ্বাস করো আমি এখনো অবধি আমি মাথায় না এটাকে আমি বসাতে পারিনি, যে আমার মনে হয় যে না আমি একটা ইয়েতেই বিশ্বাস করি। এটা আমি বিভিন্ন, আমি 6-7টা সিরিয়াল করেছি, তো আমি করে দেখেছি যেই সিরিয়ালটায় আমি একদম কানেক্ট করে করি বা আমি মন থেকে করি, আমি মানে এই সিনটার জন্য আমাকে এরকম করতে হবে না, মানে আমি যখন কোনো সিন পেয়ে যাই সারাদিন ধরে চলছে, পড়ে যাচ্ছি, এই করছি। কিছু কিছু সিরিয়াল আমি এরকমও করেছি, ভালো লাগেনি আমার সিনসগুলো সামহাও, প্লাস পরিবেশটাও ভালো লাগেনি, সেখানে আমি বেশি কনসেন্ট্রেট করতাম না, করতে পারতাম না, এবং সেখানে খারাপ রেজাল্ট হয়েছে। তো আমার কাছে এটাই ফান্ডা, যদি আমি ঠিকভাবে আমার পুরোটা দিয়ে, আমার ইমোশন, আমার প্র্যাকটিস পুরোটা দিয়ে আমি ইনভেস্ট করি, দেন মানুষের কাছে সেটা পৌঁছাবে, ভালো লাগবে। আমি এখনও অবধি এটা মেনে নিতে পারিনি যে সোশ্যাল মিডিয়ায় আমার ফলোয়ার্স দেখে আমাকে কাস্ট করা হবে এবং সেটা আমি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়িয়ে যাবো এবং অভিনয়টা ঠিক আছে এটা দেখলাম আর করে দিলাম, চলো ঠিক আছে রোজ করছি তো একই সিন দিচ্ছে দেখ, মানে আমি এরম ডায়লগ শুনি সবার মুখ থেকে। হ্যাঁ, এইটারই আর একটা আমার কথা আছে, সেটা হচ্ছে কি চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে, টাইম স্লট চেঞ্জ হয়ে যাচ্ছে, মেগা সিরিয়ালের নাম চেঞ্জ হচ্ছে, কিন্তু সব ডায়লগগুলো শুনে মনে হচ্ছে যেন একই লোকের লেখা। হ্যাঁ এটা তো বটেই। সেইটা করতে গিয়ে হয় না যে সেই একটি ছেলে বিয়ে করেছে, তার সঙ্গে একজন তার সঙ্গে জোর করে জুড়তে চাইছে, আর একজন তাকে মানে সে হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ লোক। এইটা মানে এইটা তুমি হয় না, এটা রিলেট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট আমার মনে হয়,
ঠিক আছে, ভীষণই ডিফিকাল্ট। আর মানে তোমাকে তো গিয়ে আনসার দিতে হয়, আমাকে ফ্যামিলিতে বাইরে বেরোচ্ছি, সেখানে তোমাদেরকে আর কোনো গল্প নেই, সেই একটা বিয়ে হবে আর একটা সম্পর্ক, সেই একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। লিখছি তো আমি না, হ্যাঁ ঠিক আছে। ওয়্যারাস কিরকম মজার দেখো, এই সিরিয়ালগুলোরই টিআরপি বেশি। আমি নেতাজি করেছি, আমাকে বলছে যে কি করছেন আপনি এখন শপিং মলে বা কোনো জায়গায়, আমি বললাম আমি তখন নেতাজি করছি। ও আমি না দেখি না, আমি 2-3 বার এটা শুনেছি, থার্ড টাইম থেকে আমাকে যখন এটা বলে যে আমি নেতাজিটা দেখি না, আমি বললাম হ্যাঁ সেই তো, পেঁয়াজি খান তো। আমি হালকা করে বলে বেরিয়ে আসি, মানে আমার তুমি ভালো কন্টেন্ট করো সেটা নাকি দেখার লোক নেই, সেটার নাকি টিআরপি নেই, আর তুমি ওই পেঁচালো গল্প করো, শাশুড়ির ঝামেলা করো, সেইগুলো বলছে মুখে যে বাজে গল্প, একই গল্প, সেই ঝামেলা অশান্তি, ওই গল্পই রোজ দেখছে। আসলে টিআরপির নামে সব চালিয়ে দেওয়া। এবার এই টিআরপি যে মেকিং করা হয় না, টিআরপির যে যারা মাপে সারা ভারতবর্ষে, এই এর মেজারমেন্টের জন্য বক্স লাগানো আছে কত জানো? 22,500। 22,500? হ্যাঁ 22,500 বিভিন্ন সেট টপ বক্সে বিভিন্ন, সেটা সারা দেশে 22,500। হ্যাঁ সেটা দিয়ে টিআরপি মেজারমেন্ট হয়। অবাক কাণ্ড। ঠিক আছে, সেটা যদি তোমার বাড়িতে টিভিটা যদি তুমি অন করো, সেখানে বাই ডিফল্ট যে চ্যানেলটা আছে, সেটা যদি একবারে ওয়েস্ট বেঙ্গল 100 লোক টিভিটা অন করে, কোনো একটা চ্যানেল আসছে, আসার পর তো 1 মিনিট আমরা সেই চ্যানেলটা দেখি, দেন অন্য জায়গায়, তার টিআরপি সে কিন্তু সেরা হয়ে যাবে টিআরপিতে। এরকম হচ্ছে তো এখন, সেট টপ বক্স খুলে তো একটা বাই ডিফল্ট চ্যানেল চলে আসবে, একটা নয় 2-3টে আসে এখন। হ্যাঁ নিউজ চ্যানেল হতে পারে বা কোনো একটা হতে পারে, কোনো একটা এইভাবে হয়। 22,500 এই হচ্ছে কি এদের থেকে সারা ভারতবর্ষে টিআরপি হয়। কিন্তু আমার যেটা একটা কোয়েশ্চেন আছে, মানে 22,500 মানে তো খুবই কম। 110 কোটি লোক, 110 কোটি লোক যদি থাকে, 22,500 দিয়ে টোটাল টিআরপির মেজারমেন্টটা করা হয়, এবং সেটা হচ্ছে এই করা হয় তোমার, সেখান থেকে আর কি পুরোটা ম্যানিপুলেট করা যায়। তো আমি বলছি সেটাই হচ্ছে যে টিআরপির নামে কি যা মানে যা কিছুই চালিয়ে দেওয়া যায় না। আমরা লোক দেখছে বলে আমরা বানাচ্ছি, মানে আমরা ভালো বানালে লোক কেন দেখবে না, সেইটা কি কখনো মনে হয়? আর এইটা করতে করতে একটা বোরনেস আসে তো নিশ্চয়ই, মানে 100% আসে। মানে আমি আবার নেতাজির মতন একটা প্রজেক্ট করতে চাই, কিন্তু আমি জিজ্ঞাসা করছি এরকম হবে কিনা, বলছেন না আর হবে না আমাদের, মানে লাইক চ্যানেলের আর কি। আমি রিসেন্টলি একটা কাজ করলাম, আমি জানি না কেন, মানে আমি রামকৃষ্ণদেবের খুব ভক্ত, তো আমি যখনই কাজটা হলো, আমি তখনই ভাবলাম যে এরকম একটা কাজ আসছে, বাহ। আমি রাসমণিটা করতে পারিনি ডিউ টু সাম রিজন, মানে রাসমণি করতে পারিনি, মানে রাসমণিতে মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রি সবাই একটা না একটা চরিত্র করেছে, কিন্তু আমি করতে পারিনি। তো আমি ভাবলাম এইটা তাহলে হচ্ছে, আমি যেখানে একটা যে কোনো চরিত্র করবো। ও মা, এটা নাকি চলার 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। কি কারণ জিজ্ঞাসা করছি, কেউ বলতে পারছে না। টিআরপি নাকি কম, আবার অনেকে বলছেন না টিআরপি বেশি, মানে আমি বুঝতে পারছি না মানে এখন কি হিসেবে সিরিয়ালগুলো চলছে, এবং সেগুলো দিনের পর দিন কিছু সিরিয়াল চলে যাচ্ছে, এবং তুমি যখন চালাবে তুমি দেখে মানে আমি একদম এজ আ অডিয়েন্স হিসেবে বলছি, কি ব্যাপার, টিআরপি দেখছি, উমা এটারই তো বিরাট টিআরপি। তাহলে এই হচ্ছে গল্প, ওই 22,500-র মধ্যে সবটা সারা ভারতবর্ষ ওই 22,500 দিয়েই মাপা হয়। তো আমার এই টিআরপি বলতে একটা মনে পড়লো, সেটা হচ্ছে যে টিআরপির জন্য আমাকে একটা সিরিয়াল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, নাম বলতে পারবে সিরিয়ালটা? হ্যাঁ অবভিয়াসলি নাম বলতে পারবো, আজ আরই কাল ভাব। আচ্ছা ঠিক আছে, তোমাদের শোতেও আসছেন ডিওপি একজনের পরে থাকবেন আশা করি, তো উনি ছিলেন। আমি অক্লান্ত পরিশ্রম করে খাটতাম, এবং আমি জানি না যে কি হলো, হঠাৎ বললো সাডেনলি একদিনকে, মানে খুব মানে ডাবল ইউনিট হচ্ছে, ডাবল ইউনিটে এই ইউনিটেও আমার সিন, ওই ইউনিটেও আমার সিন। একবার হলো, গল্পটা ছিল হচ্ছে ক্রিকেটার। তো আমি প্রথমে একটা টমবয়েশ লুক ক্যারি করতাম, মানে এক করে দেবো চলে যাবো, মানে টাইপ অফ এরকম ছিল। পিকু ভাই নাম। তো আমি করছি, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, সবাই বলছে ভালো হচ্ছে ভালো হচ্ছে। সাডেনলি বলছে
না আমরা মেলই করে দেবো ক্যারেক্টারটা, হুম যেই টাইপে করার কথা ছিল তার আগে ঠিক আছে চলো টিআরপি উঠছে না মেলই হয়ে গেল, তারপর বিয়ে দিয়ে দেবো, হ্যাঁ চলো বিয়ে দিয়ে দেবে ঠিক আছে, তারপরে আরো কিছুটা লিপ নিয়ে নেব, চলো আরো কিছুটা লিপ নিয়ে নেবে। তারপরে দেখলাম যে বলছে একদিনকে হঠাৎ করে কানাঘুষো শুনলাম যে এরকম, কি হয়েছে, বললো তোকে তো মেরে দেওয়া হচ্ছে সিরিয়ালে, তো টিআরপিটা উঠছে না, তার মানে কি আমি পারছি না, তাই তো আমি ব্যর্থ। আমি মনে মনে ভাবলাম আমি ব্যর্থ মানে আমি পারছি না, ভীষণভাবে ডিপ্রেসড হয়ে গেছি, কান্নাকাটি ঝামেলা অশান্তি। সেই সিরিয়ালে এমন একজনকে আনা হলো আমার পরিবর্তে হিরোইনে, সেই মেয়েটি ছিল মডেল, মেয়েটি খুব ভালো, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মেয়েটি নিজে বলছে যে শ্রীপর্ণাদি আমার করতে ইচ্ছা করছে না কিছু, মানে ও অভিনয়টা করতে চায় না সেরকমভাবে, ও মডেলিংটাই করতে চায় এবং সারাদিন এই চাপ প্রেশার আমি বুঝলাম না কেন আমার পরিবর্তে ওকে আনা হলো, মানে আমি পারছি না, আনা হলো আরো আনকোড়া একজনকে যে অভিনয় করেইনি কোনোদিন, ঠিক আছে, এবং তার খুব একটা যে করার ইচ্ছা আছে সেরকমও নয়, এই হচ্ছে বারবার বাকিরা বলছে যেরকম হয় নতুন কেউ এলে তাকে শেখানো বোঝানো, সেই টাইমটাও তো নেই, মানে ওরা তো চাইছে টিআরপিটাকে ওঠাতে। কি বলবে তুমি বলো, এবার তুমি কি বলবে বল, মানে আনা হলো এমন একজনকে যে অভিনয় জগতের নয়, যে আমি ধরলাম আমার ইকুইভ্যালেন্ট কেউ একজন এলো এসে রিপ্লেস করলো এবং চললো, ব্যাপারটা ওয়ার্ক করে গেল, গুড, ওয়ার্ক করলো না এবং সেই নিয়ে আর তারপরে কোনো ভাবনা চিন্তা নেই। না এইটা তো হচ্ছে কি একটা রাত 10টার সময় একটা লাইনার আসে, মাঝরাতে একটা স্ক্রিপ্ট আসে, সিরিয়ালের অ্যাক্টিংটা তো মানে আমি কিছু জনের সঙ্গে কথা বলে তুমি এটার সঙ্গে ডিফারেন্ট মত হতে পারে, সেটা হচ্ছে মুখস্থ করে বলে দেওয়া, ঠিক আছে, সেখানে তোমার কতটা দায়বদ্ধতা আছে আমার দিকে এলো যে তুমি একটা সিরিয়াল যেখানে হচ্ছে কি ওইরকম ভুসি কিছু গল্প চলছে, তার দায়ভারটা যে লিখছে তার নয়, টিআরপি বাড়লে তার, হ্যাঁ বাড়লে তার, আর যে কমলে যদি হিরো আর হিরোইনের মধ্যে তুলনামূলক চাটুকারিতা যে কম করে তার। আচ্ছা, কারণ ওই সিরিয়ালে যিনি ছিলেন তিনি এখন ডিরেক্টর সৌরভ চক্রবর্তী, আমি যদি খুব ভুল না বলি, তো তিনি খুবই কাছের ছিলেন স্টারেরও, তো তার সঙ্গে বিভিন্ন রকম আলোচনাও হতো, ইনফ্যাক্ট মানে সিরিয়াল রিলেটেড আলোচনাও হতো তার সঙ্গে, তো তারও মত ছিল যে আমি অভিনয়টা ঠিক হয়তো হচ্ছে না, এবং এটা আমি কানাঘুষো শুনেছি কিন্তু, ঠিক আছে, সেখান থেকে আমাকে বাদ দেওয়া হলো, এবং বাদ দিয়ে আমি আমার চোখের সামনে মানে আমি অ্যাটলিস্ট মানে আমি বুঝতে পারলাম না কি হলো ব্যাপারটা, মানে বাদ দিয়ে কেউ এক্সপিরিয়েন্সড একজন এলো বা সে একটা আগে সিরিয়াল করেছে খুব ভালো টিআরপি এরকম একজন এলো, এবং বলা হচ্ছে সেখানে মানে ইনডিরেক্টলি প্লাস ডিরেক্টলি বলা হচ্ছে যে মানে হচ্ছে না একটু আমরা তাই আর কি, মানে আমি ড্রাইভারটা নিয়েই মাথা থেকে বেরোলাম, এবার আমি যদি ডিপ্রেশনে পড়ি আমিই পড়লাম, ঠিক আছে, সেটা তোমাকে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, কিন্তু যদি তোমার টিআরপি 1 নম্বরে হয় তখন সেখানে তোমার কোনো তাতে তোমার কোনো ভূমিকা নেই, গল্পটার বিরাট ভূমিকা আছে, ওটা বস্তা পচা হলেও বিরাট, বস্তাটা আমরা পচিয়েছি না, তো টাইপ অফ আর কি এরকম একটা ব্যাপার। আর একটা যেটা জিনিস, এবার ছবি কেন করছো না? ও এটা তো দারুণ গল্প একটা, সেটা হচ্ছে ছবি তো করতে মাঝখানে ভীষণই ইন্টারেস্টেড ছিলাম, ছবি করব সিরিয়াল করব না, কারণ সিরিয়াল করলে নাকি ছবি করা যায় না, এরকম মাঝখানে একটা ছিল, তবে এখন অনেকেই কাজ করছে ছবিতে সিরিয়াল করার সাথে সাথেও। আমাকে একের পর একজন বললেন যে আরে তুমি তো এত পরিচিত মুখ টেলিভিশনের, তো সিরিয়াল তো করেছো, সিনেমায় তো এখন তো ফ্রেশ চাই, সেই কারণে তুমি সিরিয়ালটাই করো, তা আমি কিছুদিন ওয়েট করলাম, আমাকে কিছু কাজের জন্য নেওয়া হলো সিনেমায়, কিন্তু আফটার দ্যাট আমারও এমন একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেল সিনেমা সম্বন্ধে যে আমারও বিশাল আগ্রহ নেই। আচ্ছা, আমি টেলিভিশন থেকে যে রেসপেক্টটা পাই, যে ভালোবাসাটা পাই, আমি তো সিনেমা থেকে সেটা পাইনি, এবং আমি করতে চেয়েছি, আমি যোগাযোগ করেছি, তারা আমার কাজও দেখেছে না, বুঝলে তো এখন অনেকের মানে ওটিটি চ্যানেলের বক্তব্য
আমি যোগাযোগ করেছিলাম যে আমি কাজ করতে চাই ওটিটিতে, তো বলো কিছু না, মানে এরকম অভিনয়ের মাপটা তো আলাদা হয়, তাই আমরা একটা অডিশন করব। ওয়্যারাস মানে অডিশন দিতেও কোনো আপত্তি নেই, ঠিক আছে, অডিশন কোনো একটা কাজের জন্য হলো পার্টিকুলারলি, ওয়্যারাস আমাদের এখানে কিন্তু অনেকেই কাজ করছে এবং তারা এই কাজ করে যাচ্ছে। এটি একটি আর কি আমি চ্যানেলের নাম মানে নাম করতে পারছি না, বাট একটি চ্যানেল, জনপ্রিয় চ্যানেল, তাদের বক্তব্য মাপটা তো একটু আলাদা হয়। ওয়ারাস আমি ছবিও করেছি এবং মণিকাঞ্চনা এবং নিমকি ফুলকি, যেগুলো জি অরিজিনালস ফিল্ম, সেগুলো কিন্তু ওই মাপের, ছবির মাপেরই হয়, সেগুলোও আছে। হঠাৎ করে এখন আর কি তারা মাপের কথা বলছে, এবং মাপের কথা বলে তারপরে কিন্তু কোনো রকম অডিশনে ডাকিও নেই, কিছুই নেই। একটা ছবিতে আমাকে ফোন করে বলা হলো যে এরকম একটা চরিত্র করবে তুমি, এরকম বান্ধবী। আমি বললাম হিরোইনকে? তো হিরোইন যিনি ছিলেন তিনি হচ্ছেন, আমার একটা সিরিয়াল হয়েছে, সেই সিরিয়ালে উনি একটা চরিত্র করেছেন। তা আমি বললাম উনি কি করে পেলেন সুযোগটা? তখন বললো যে কি বলবো আর, বললাম না, অডিশনটা আমাকে নিতে ডাকছো, বন্ধু হিসেবে অডিশন নিচ্ছ, তা হিরোইন হিসেবে আমি কেন অডিশন দিতে পারবো না? ও যদি পারে, আমি যদি এখানে মিমি, শ্রাবন্তী, শুভশ্রী কি নতুন কোনো একজন মেয়ে সে অডিশন না করে এসছে, আমার কোনো প্রবলেম নেই। আজকে আমার ইকুইভ্যালেন্ট একজন যে আমার সিরিয়াল করেছে আমার সাথে, সে তাহলে কি করে পেলো আমি জানতে চাইবো না? আমার তো ইচ্ছা করছে জানতে, যে ওর অডিশনটার সময় তো আমাদেরকে কল করা হলো না একবারও না। বললাম যখন হবে এরকম কোনো চরিত্রের অডিশন তুমি জানিও, আমি নিশ্চয়ই করবো। তো বলে আমি সেখান থেকে এবার মানে নানান ধরনের এরকম একজন নামী ডিরেক্টর, নাম আমি বলছি না, তিনি আমাকে হঠাৎ দেখে বললেন, আমাদের বিবনীতে দেখা হয়েছিল, আমি হেয়ারে একটা স্পা কিছু করাচ্ছিলাম, উনিও এসছেন, এসে বললেন হ্যালো ভাই, কি করা হয়? আমি বললাম আমি অভিনয় করি। হ্যাঁ, হতেই পারে না, আমি দেখিনি তো। বললাম না, আমি অভিনয় করি। ছবি করো না কেন? আমি বললাম ছবি বলে যে সিরিয়াল করলে ছবিতে নাকি সুযোগ পাওয়া যায় না, তাই করি না, সিরিয়ালই করি। হ্যাঁ, কে বলেছে এটা? ছবি সুযোগ পাওয়া যায় না? কাল এসো, দেখা করো। বললাম কালকে কটার সময়? বললো এতটাই চলে এসো, 12টা না কটা একটা টাইম ছিল, তো এসো দেখা করো। আমি বললাম ঠিক আছে। পরের দিন সকালবেলায় মানে রাত্রিবেলায় সে ফোন করেছে, ভিডিও কলিং, অ্যান্ড বিভিন্ন ধরনের কথা হচ্ছে, আমি বুঝতে পারছি এবার কথাটা কোন দিকে যাচ্ছে। এবং তারপর আমাকে বললো শোন না, তুই বাড়িতে চলে আয়, আমার নতুন বাড়ি, আমার মার্সিডিজ আজকে গাড়িটাও আনতে যাব, তো বাড়িতে আয় একবার, আমি গাড়ি করে নিয়ে আসবো, বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো, করে আমি আবার আমারও একটা মিটিং আছে, আমি তোকে ছেড়ে দেবো। আমি বললাম আমি বাড়িতে তো যাই না, তুমি যদি মিট করো ক্যাফেতে আমি যেতে পারি। আরে বাড়িতে তুই তো খাবারই খাবি, একটু তো মানে কথা বলবি, মিটিংই তো আছে, তো কি প্রবলেম আছে? তো যখন দেখলাম হচ্ছে না ব্যাপারটা, তখন আমি বাধ্য হয়ে বললাম যে আমার বাড়িতে আমার না দিদার খুব শরীরটা খারাপ হয়েছে, হসপিটালাইজ হয়েছে, আজকে তো আমি যেতে পারবো না গো, আমি তাহলে তোমাকে কল করে নিচ্ছি। এবং তিনি একজন রেনাউন্ড ডিরেক্টর। তো আমার এই এক্সপিরিয়েন্সগুলোর পর না আমার এইখানে একটা বক্তব্য, সেইটা কি মানে যে এই যে দিদার শরীর খারাপ, এটা আমি বললাম না, আমি এটা তাকে বললাম যে আপনার বা তোমার ব্যবহার আমাকে ইরিটেট করছে, বলাই যেত, সেটা ডেফিনেটলি বলা যেত। সেইটা কি মানে ওই কাজটাও কি আমাদের দরকার আছে? তাহলে হয়তো আমি বলতে পারবো আপনি যে বস্তা পচা লেখাটা লিখছেন এটার জন্যই লোকে দেখছে না, এটার জন্যই আমার টিআরপিটা নেমে যাচ্ছে। বা আমি একেও বলতে পারবো যে আপনি ডিরেক্টর, আমি একজন শিল্পী, তো এই দুজনের এই রিলেশনটা এটা বাড়িতে নয়, ঠিক আছে? মানে আমি হাজারবার ওনাকে কনভিন্স করেছি যে আমি বাড়িতে যেতে চাই না, আপনি আমার সাথে এখানে দেখা করুন, আমি ক্যাফেতে দেখা করছি, কোনো আমি বাড়িতে যেতে চাই না। বাড়িতে দেখা করব না এটাও কিন্তু আবার একটা অন্য ধরনের, তুমি ভাবতে পারো যে সব বাড়িতে কেন নয়, অনেক মিটিংই বাড়িতে হয়, কিন্তু আমার ওনার কথাটা শোনার পর বিভিন্ন রকম একটা অ্যাপ্রোচটা তো একটা ব্যাপার, যে অ্যাপ্রোচটার মধ্যে বিয়ের অ্যাপ্রোচও চলে এসেছিল। আচ্ছা, ঠিক আছে, মানে আমার বাবার পরের দিন ঘুরতে যাওয়া ছিল, সেখানে আমাকে বলছে তুই একটু বাবার জামা কাপড় গুছিয়ে দিচ্ছিস, আমার লাইফটা একটু সেট করে দে। ঠিক আছে,
এবং মানে পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওটা কি গুড মর্নিং, উঠিস নি এখনো, কি রে উঠলি না এখনো, ওঠ আসতে হবে তো। তাই মানে আমি এক তো ওনার প্রতি আমার একটা চূড়ান্ত মানে রেসপেক্ট ছিল, সেইটা আমি মানে মানে আমি কাউকে ইন্ডাস্ট্রির এটা বলতেও পারছি না, বিকজ মানে আমি যাকে বলবো হ্যাঁ এরকম এটা আমি বলতে চাইও না, বিকজ কেন বলবো, বেকার এই ব্যাপার নিয়ে আলোচনাই বা কেন আমি সেটাই বলছি, আমরা কি ওই জায়গায় তো তাকে বলতে পারি যে আপনার ব্যবহারটা ইরিটেট করছে বা স্যার বা যাই হোক, মানে এই বলার শক্তিটা কি দরকার? সেটা দরকার। আমি খানিকটা সফট স্পোকেন, মানে আমি এটা এক মা শারদার এই নীতিতে বিশ্বাস করি না। আমি তোমাকে বলছি, ধরো তুমি তোমার 10 বছরের একটা অ্যাক্টিং এর ইতিহাস, ঠিক আছে, 10 বছর তুমি কাজ করছো, তারপরে গিয়ে তোমাকে এই অ্যাপ্রোচটা শুনতে হচ্ছে। তার মানে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কলকাতায় রোজই তো 150টা ছেলে বা মেয়ে আসছে, তারা কি সহ্য করছে? বলাটা উচিত, বলাটা আমাদের বলা উচিত, তাহলে তুমি বলছো যে তাদের ক্ষেত্রে খানিকটা ইজিয়ার হবে, বলাটা উচিত। আমার এটা বলা উচিত ছিল, মানে আমি অ্যাভয়েড করছি তারপরেও কন্টিনিউয়াসলি ব্যাপারটা চলছে। তার গ্রুমিং তো ওখান দিয়ে হয়েছে যে সে একদম লাস্ট স্টেপ অবধি যাবে, সেটা সে ধরে নিয়ে ওইভাবে ব্যাপারটা এগোচ্ছে। তাহলে ছবি, তারপরে মানে তাহলে আমার ছবির ওখানে যে তোকে ইংলিশ বলতে হবে, তুই তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নোস, তাহলে তাহলে আমাকে নিও না ইংলিশ মিডিয়ামের, আমি বাংলা মিডিয়াম, তাহলে বাংলা মিডিয়াম করে আমাকে ভাবো না, তাহলে তো শেখাতে হবে। আমি তাহলে সেটে চলে যাব, আমি কিন্তু এরকমই, আমি কিন্তু শেখাতে সেটে পর্যন্ত চলে যেতে পারি। আর হ্যাঁ, তুমি যার কথা বলেছো তাকে হয়তো বিভিন্ন ফ্লোরের বাইরে আমি ফুল নিয়েও দেখেছি। হ্যাঁ, নামটা সবাই কিছু লোক হয়তো বুঝতে পারবে, যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ আছে তারা হয়তো দেখেছে। কারো একজন মার্সিডিজ গাড়ি নিয়ে এসেছে নাকি, হয়তো এসছে তার জন্মদিনের বাইরে তার যাই হোক, এরপরে তো আর নামটা এরকম বললেই সবাই বুঝে ও বুঝতে পেরেছি, সেটা অনেকেই জানে, তার ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে অনেক লোকই দেখেছে। ইন্ডাস্ট্রির সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা সবাই জানে আর কি ফুল বাবু। আমি তো মানে ব্যাপারটা সম্বন্ধে অতটা মানে অবগত ছিলাম না, এবং আমি তারপর মানে খুব কাছের মানে এই নিয়ে আলোচনা হলে আলোচনাটা ওঠে, তো তখন আমাকে বললো যে হ্যাঁ আরে আমার এক মানে বোনকেও আমি বারণ করেছিলাম, যে এরকম বলেছে ছবির একটা ইয়ে দেবে, তো ডেকেছে, আমি বললাম যাস না, আলটিমেটলি কাজ দেবে না, বেকারই হচ্ছে, তো সেটা বেকারই প্রমাণিত হয়ে গেল। তো এই হলো আমার ফিল্মের এক্সপিরিয়েন্স। আর আরেকটা যেটা জিনিস হচ্ছে, এবার দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডেইলি সোপ যারা করবে তারা ডেইলি সোপ করে যাবে, দুই একটা ছোট মানে ছোট সো কল্ড ছোট ক্যারেক্টার, মানে অ্যাপ্রোচটা যখন আসে তখন হচ্ছে গিয়ে তোমার জন্য একটা ভালো ক্যারেক্টার আছে, কিন্তু হচ্ছে গিয়ে তোমার 2 দিন। আবার একটা নতুন রেয়াজ শুরু হয়েছে যে তোমার শুটিং ডেট হচ্ছে গিয়ে 10 তারিখ, বাফার ডেট হচ্ছে 12 আর 13 তারিখ। তার একটা লোক একদিন কাজ করবে, তার 2 দিন বাফার কি করে হয়? 2 দিন কাজ করে একদিন বাফার হতে পারে, 5 দিন কাজ করে একদিন বাফার হতে পারে, একদিন কাজ করে লোকটা 2 দিন বাফার কি করে হয়? থ্যাংক গড এটা ডেইলি সোপে আমাদেরকে ফেস করতে হয়নি এখনো, তাই আমার মানে আমি ভীষণ কমফোর্টেবল ডেইলি সোপে, আমি ভীষণ কমফোর্টেবল। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে এবার ওই আরেকটা লোক ভাবে না যে ডেইলি সোপ দিয়ে আমাকে লোকে মনে রাখবে না, তার জন্য আমাকে কিছু ছবি করে যেতে হবে। হ্যাঁ, আমাকে কিছু ছবি, এতটাও স্বাধীনতা নেই এখানে। আমাদের ডেইলি সোপ করে আমাদের কেউ মনে রাখবে না, আমাদের ছবি করতে হবে, এই একটা টেন্ডেন্সি তৈরি হয়, মানে তৈরি হয়েছে। টেন্ডেন্সিটা আমার একদমই নেই, বিকজ এক তো হচ্ছে যে এখন যেহেতু জি5 বা আমাদের স্টারেরও হটস্টার রয়েছে, তো এখন সবকিছু তো মানে ওখানে হচ্ছে ডকুমেন্টেশন, তো আমি লাকিলি আমার ফার্স্ট সিরিয়াল থেকে হয়ে গেছে ওটা, তার আগে ছিল না, তো এখন আমাকে যদি কেউ খুঁজতে যায় যাক সেখানে দেখে নি। মানে
সিনেমাটা করার বিষয়ে অতটা আমার খুব মানে একটা টানছে উচ্ছ্বাস না, এই তো? প্রচন্ড ছিল, এক হ্যাঁ। সময় প্রচন্ড উচ্ছ্বাস ছিল, এবং লোকেরা আমাকে এতই ডিমোটিভেটেড করে দিয়েছে, হুম, মানে তুই না বুঝেছি, আমি মানে ইচ অ্যান্ড এভরিওয়ান তাদের হাউসে প্রায় কাজ করে এসেছি, এরকমও অনেকে আছে, সবার সাথে কাজ করিনি, কিন্তু যাদের সাথে কাজ করেছি, আমার কাজ দেখেছে, তারা এটাই বলেছে সিরিয়াল করতে থাক, সিরিয়ালের সাথে সাথে কাজ কর, মানে হ্যাঁ ঠিক আছে হলে বলবো টাইপ অফ। ঠিক আছে, তো আমি তারপরে ভেবে দেখলাম যে চলো ঠিক আছে কুল, যেখান থেকে আমি সম্মান পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তো আমার সেটাই, আমি মানে ছবির পিছনেই ছুটবো, এটা আমাদের টেলিভিশনের লোকেদের কিন্তু একটা সময় হয়, মানে আমার ফার্স্ট কাজ করার সময় আমার মনে আছে আমাদের সিরিয়াল থেকেই অনেকে বলা বলি করছিল, যারা একটু উঠে যায় ওপরে, মানে তুমি যেটা বললে না ওই একটা টুসু, ওই নামটা একটা স্টারডম, আমি তো আর সিরিয়াল করবো না, এরপর আর সিরিয়াল করবো না, আমার কথা হয়ে গেছে, সব অ্যাডই করবো আর সিনেমাই করবো, সে এরকম দোলনায় ঝুলছে আর বলছে, আমি তো শুনছি, আমি আমার মনে মনে ভাবছি বাবা এখন থেকে অফার পেয়ে গেল, আমি তো একটাও পেলাম না, এরকম ব্যাপার, এটা শেষ হলেই ও ছবিই করবে এরকম। তারপরে দেখলাম কি সব ছবি টবি করলো, সেগুলো হলোই না, মানে দেখালোই না, এখন আবার সিরিয়ালই করছে, তো আমি ওইটা বলতেই চাই না, ওই জন্য আমি সিরিয়াল করছি, বা আমি করব না এটা, বা আমি ওটা করব, এরকম কিছু নয়, আমি যদি দেখি আমার কমফর্টেবল ক্যারেক্টার লাগছে তো দেন আমি করব, কিন্তু আমি ছবি করব আমি এটা করব না, বা আমার এটা করতে আমার ইচ্ছা করে না, আমি যদি ক্যারেক্টার আমি দেখি যে আমার সিরিয়ালেও ঠিকঠাক আসছে তো দেন ইটস ওকে। আরেকটা কথা হচ্ছে যে যে কেউ একটা ছোট কাজ হোক, বড় কাজ হোক, ডেলি সোপ হোক, যাই কিছু হোক, এবার সেটা হচ্ছে কি একটা শব্দ খুব আসছে, সেটা হচ্ছে নোন ফেস। নোন ফেস লাগবে, ওকে, ঠিক? তো একটা লোক এই আননোন টু নোন, হ্যাঁ এই যে জার্নিটা, হ্যাঁ, এইটা কিভাবে করবে? সবার যদি নোন চাই, নোন আমার তো মনে হয় এখন তোমাকে যেটা বলছিলাম ওই ব্যাপারটা, মানে নোন মানে এখন তো নোন সোশ্যাল মানে মিডিয়ায় নোন, রিলে কতটা তার আছে, তাই তো? হ্যাঁ তার তার ফলোয়ার্স কত follower, আছে, viewer। ভিউয়ার্স কত হচ্ছে, তো আমার তো মনে হয় সেটাই, মানে আমাকে একটা ছবির জন্য বললো তোমার ইনস্টাগ্রাম আইডিটা একটু দাও না, মানে ওখান থেকে একবার দেখে নেবে আমার ফলোয়ার্স কত আছে, মানে অডিশনে ডাকার আগে ওটা একটা হবে, তারপর ওইখান থেকে শর্ট লিস্টেড হওয়ার পর অডিশনে আমাকে ডাকা হবে, তো আমার তো সেরকম ফলোয়ার্স নেই, যা ব্যাস হলো না কাজটা, আমার মনে হয় সেটাই ওই ওই দিক থেকেই আই থিঙ্ক বলছে, মেবি হতে পারে। মানে এইটা দিয়ে যদি হয় তাহলে তো হচ্ছে গিয়ে ধরে নিলাম চারটে লোককে নিয়ে আমি একটা সিনেমা বানালাম, তার প্রত্যেকের হচ্ছে 2 মিলিয়ন 2 মিলিয়ন 2 মিলিয়ন, এবার যদি এই তাহলে কত হলো আমার, চারজন 8 মিলিয়ন, 8 মিলিয়ন, সব লোকই তাহলে সিনেমা হলে যাচ্ছে, 100 টাকার টিকিট কাটছে, তাহলে বাংলা সিনেমায় তো 800 কোটি টাকার সিনেমা হবে তাহলে। ট্রু ট্রু, তো 30 লাখ টাকার সিনেমা ওঠার পর বলছে চলছে না। আমি আমি ছবি নিয়ে আমি সত্যি বলছি তোমাকে যে আমি এই ব্যাপারটা আমি সত্যি বুঝি না, ঠিক আছে, এবং আমি মাঝখানে বোঝার চেষ্টা করেছিলাম, এখন আমি আর বুঝতে চাই না, আমার কাছে সিরিয়ালের ব্যাপারটা ভীষণ ক্লিয়ার, সিরিয়ালের ব্যাপারটা জলের মতন ক্লিয়ার, এবং সেই কারণের জন্য আমি বুঝছি আমি যাচ্ছি ওখানে, মানে লাইক আমি খুব ক্লিয়ার থাকতে চাই, আমাকে ডাকো অডিশনের জন্য কোনো চরিত্রে, আমি যাব, আমি অডিশন দিতে পারলাম, আমি দেখলাম আমার সাথে 5 জন এসছে, কেউ ভালো দেবে কেউ খারাপ দেবে, আমি খারাপ দিয়েছি পাইনি চান্স, কেউ ভালো দিয়েছে চান্স পেয়েছে, এবার কি গল্প, কিন্তু আমি ওই মানে এইটা আমি বুঝি না অভিনয়ের সঙ্গে ফলোয়ার্সের কি সম্পর্ক, মানে রিলি তোমারও কি মনে হয় যে এটা মানে খুব মানে প্রাধান্য দেওয়া হচ্ছে বা হয়, এই ব্যাপারটা তুমি কি ফিল করছো? আমি তো দেখেছি যে এটা এইগুলো মাপদণ্ড, যে এই হচ্ছে, কিন্তু রিল তো আর সিনেমা নয় না, রিল তো সিনেমা তাহলে হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় হিরো হতো বোধহয় ধুবরাঠি, 20 মিলিয়ন ফলোয়ার, তাকে নিয়ে তো তাহলে 200 কোটি টাকার সিনেমা বানাতো লোক, ও তো সিনেমা করতে আসেনি লোকটা, আর সেই সিনেমার লোকটাই আবার কি করে মানে ফলোয়ারটা সিনেমা হলে কি আসছে, ফলোয়ারটা সিনেমা হলে তো আসছে বলে আমার মনে হচ্ছে না, সেটাই তো হচ্ছে আলটিমেট। আর সিরিয়ালটা করতে গিয়ে যেটা হচ্ছে,
ওই যে আগে যেটা বললাম স্লট চেঞ্জ হয়ে যাচ্ছে, সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, সব ডায়লগগুলো সব একই হয়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি আর এক্স্যাক্টলি। টিআরপির নামে লোকে দেখছে। আমার এইরকম একটা দেখা ঘটনা, এক ভদ্রমহিলা চায়ের দোকান চালায়, তার একটা টিভি চলে, সে কোনোদিন টিভির দিকে তাকিয়েও দেখেনি, সে চা দেয়, চা বানায়। আমি বললাম তাহলে টিভিটা কেন চলছে? বলছে ওটা আমার কানে না সাউন্ডটা বাজছে, কি হয়েছে কি না হয়েছে আমার কিচ্ছু যায় আসে না। আমার যদি বাড়িতে আমার বর থাকতো তাহলে সে তো রান্নাঘরে থাকতো না, সে হয়তো ড্রয়িং রুমে বসে থাকতো, সে ওখান থেকে আমার সঙ্গে কথা বলতো, আমার ছেলে থাকলে ওখানে আমার সঙ্গে কথা বলতো। টিভিটা ওই রকম, আমি ওটা শুনি আমার কানে এসে ওটা মানে তার লোনলিনেসটাকে কাটাচ্ছে টিভিটা। হ্যাঁ টিভিটা তাহলে রেডিও হয়ে গেছে। একদমই তাই ফিল হয় কখন বলো তো, ধরো একটা সিন করেছি, তো সিনটা আমি করার সময় কতটা মন দিয়ে ধরো করেছি, যে এই জায়গাটায় মানে ভাবি না এখানটায় ঘুরেই ডায়লগটা আমি বলবো, এরপর একটুখানি এই জায়গাটা কাটো 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 হলো না, আরেকবার চলো, এই জায়গাটা না এরকম একটা ইমোশন দরকার। তখন আমি এইটা যখন দেখাচ্ছে আমার বাড়ির লোকই হয়তো, সাপোজ টু বি আমার শাশুড়ি মা, আমি দেখলাম এখন শাশুড়ি মা আমার যখন বসেন তখন অনেক সবজি টবজি নিয়ে কাটতে কাটতে দেখেন আর কি, আমার সাথে একবার কথা বলছে, এই করছে। এবার আমি তো খুব মন দিয়ে দেখি, আমি তো টিভি দেখছি মানে কি, আমি সিরিয়াল ওরকম নয়, সিরিয়ালে অভিনয় কে কি করছে মানে আমি ঘাড়ি ঘোরাবো না। হ্যাঁ মানে আমার ক্ষেত্রে উল্টো হয়ে যায়, আমি ওনার কথাটা তখন এরকম শুনি, হ্যাঁ হ্যাঁ বলো উনি দেখলেনই না। এবার আমার কোনো একটা সিন আমি দেখলাম, যা বাবা কি এরকম ভাবে করলাম, ওই মানে এবারে অ্যাজ ইফ হয় না মানে সেই জায়গাটা দেখে বেশ বলবে দারুণ এক্সপ্রেশন দিয়েছি, ওই সময় মাথা নিচু করে এদিকে তাকিয়ে কথা বলে এরকম, মানে কিছু হলো। একে তো অনেকের বাড়িতে বড় টিভি আছে, কিন্তু আমি অনেকের বাড়িতেই ছোট টিভি দেখি, তার মধ্যে খাট এখানে টিভি ওখানে, ঠিক আছে, সবার মুখগুলো ছোট 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 একটা রয়েছে, তার মধ্যে বাচ্চা চেঁচাচ্ছে, তার মধ্যে এদিক থেকে কেউ একটা এসে এটা দাও তো আমাকে, ওদিকে আরেকজন এসে হয়তো ওই টাইমে এসে একজন বললো বুঝেছিস তো এখন এটা করো। সিরিয়ালটা কেন চলছে আমার কাছে তো ব্যাপারটাই এটা নয়, মানে ওখানে অভিনয় হচ্ছে জাস্ট চলছে, কিন্তু তারা ফ্যাক্ট জানে, কিন্তু তারা বুঝে যায়, বলে ওই তো আরে সিরিয়ালের শুরুটা দেখলেই বোঝা যায়, আগের দিন দেখিনি কিন্তু পরের দিন চালালেই বোঝা যাবে ওই তো হয়েছে ওইটা। মানে গল্পটা এবার মানুষের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গল্পটা লোক এত দেখে ফেলেছে, লোক গেস করা শুরু করে দিয়েছে, লোক গেস করে আজকে না এখানে কেটে যাবে, এখানে শেষ হয়ে যাবে, তারপরে এই গল্পটা এটাই হবে। এবার এটা তো একটা বোরনেস চলে আসে, একদমই আসে। এইখান থেকে বেরোনোর জন্য কি করো, কি করণীয়, কি করো, আমি কি করি এখান থেকে বেরোনোর জন্য? আমি সত্যি কথা বলতে আমি শুধু সিনেমা দেখা হতে পারে, সিনে অন্য কি আর্ট ফর্ম এই করছো, কনজিউম করছো, এটা থেকে বেরোনোর জন্য দেখো বোরনেস আসে বলতে আমি না সিন যখন কোনো একটা সিরিয়াল করি আমি জানি যে মাথায় ওটা আগে থেকে বসিয়ে নিই, এটার পর এটাই হবে, এটার পর এটাই হবে। আর যখন সিনে থাকি বা সিরিয়ালে যাই আমি আর ভাবি না, আমি জাস্ট সিন নিয়ে কনসেন্ট্রেট করি, আমি জানি একই সিন আসবে বা এই গল্পটা এরকমই হবে, শাশুড়ির সাথে আমার একটা বাওয়ালি লাগবে, কিন্তু আমার কাছে সামহাও এটা মানে অতটা বোরিং হয় না, বিকজ আমি আগে থেকেই ওটাতে মানে নিজেকে বুঝিয়ে নিয়েছি যে এটাই হবে, তাই আমাকে এই কাজটাই, এটা আমার কাজ, তো সুতরাং আমি কাজকে বোর হিসেবে ধরলে আমি মানে বোরিং যদি ভাবি তো আমি কাজটা করতে পারবো না। তো আমি সুন্দরভাবে পাঠ করি এবং তার মাঝখানে আমার ভীষণ ভালো লাগে কিছু মানে আস্তে আস্তে আমি চেষ্টা করছি যতটা স্পিরিচুয়াল হওয়া যায়, এবং স্পিরিচুয়াল মোটিভেটার যারা রয়েছেন, এবং সব থেকে বড় মোটিভেটার আমার কাছে আমার শ্রী রামকৃষ্ণদেব, তো তার বই আমি খানিকটা পড়ি, কোনো স্পিরিচুয়াল ভিডিও দেখি, আর কাজটাতে আমি 100% দিই, ভাবি যা করছি যা হচ্ছে এটাই আমার সব, এটা দিয়ে আমাকে দেখবে লোক, আমাকে দেখবে, বস্তা পচা গল্প দেখবে কি দেখবে সেটা পিছনের ব্যাপার, আমাকে দেখবে, সো আমাকে এটাতে 100% দিয়ে কাজ করতে হবে। আমি সামহাও আমার কিন্তু বোর ফিলটা হয় না সামহাও, মানে আমি সিরিয়াল করে এসেছি, সব জায়গায় আমি জানি যে বিভিন্ন ধরনের চরিত্র পাবো না,
একই ধরনের চরিত্র। লিড মানে সে ভীষণ প্রতিবাদী হয়, লিড মানে সে খুবই দুঃখী হয়, লিড মানে ভীষণ ইমোশনাল হয়, তাকে বাড়ির সকলে অত্যাচার করে। আমি আগে এটাও আবার ভাবতাম মাঝখানে, ওই সিরিয়ালটা যখন শুরু সিরিয়াল করছি, ওই সিরিয়ালটায় এই একই হয়েছিল অত্যাচার, কিন্তু আমি এরম এক্সপ্রেশন দিয়েছিলাম, এটাতে তো অন্য একটা ক্যারেক্টার, আমার তো একটু অন্য কিছু করা উচিত এখানে। তারপরে আমি দেখলাম সবই একই, আমি অত্যাচারিত বিভিন্ন 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 ভাবে মানে একই রকম ভাবেই হব, এবং আমার হয়তো নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, চরিত্রগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু পুরো কন্টেন্টটা টাইপ অফ 5 দিন আগে হয়েছে, এটা 5 দিন পরে হচ্ছে। তো আমার অত ভেবে লাভ নেই, আমি জাস্ট আমার ইমোশন যেটা আসছে, ট্রু আমার ভিতর থেকে যেটা আসছে সেটাই করবো। আমি চরিত্রকে আলাদা করতে যাই না এখন আর। ওই জন্য সেভিংসে বিশ্বাস করো? সেভিংসে একদম করি না, একদম করি না। মানে শেয়ার মার্কেটের সম্পর্কে কোনো শেয়ার মার্কেটের সম্বন্ধে খুব এখন মানে শুনছি, মানে আমার দাদা ভীষণভাবে ইনভেস্ট করতে আমাকে মানে বলছে যে এরপরে কিন্তু এই টাকাও কিছু হবে না, এরপরে কিন্তু এইরকম আর কি হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, বিভিন্ন রকম শুনি। কিন্তু আমার বাবা যেহেতু ব্যাংকে ছিলেন, তো আমার বাবা আর কি মানে খুব ভয়ে থাকেন সব ব্যাপারে। আমি মাঝখানে একটা কাজ কর, বাবা একটা রেস্টুরেন্ট খুলবো, বাবা একটা বুটিক খুলবো, বিভিন্ন রকম প্ল্যান আসে মাথায়, একটা সেলন খুলবো, কারণ আমাদের কাজ তো রেগুলার নয়, আমাদের আজকে আছে, আমাদের কালকে কিছুদিন ওয়েট করতেই হতে পারে। তো একটা বিজনেস থাকলে সেটা সুবিধা হয়। কিন্তু আমার বাবার না, কোনো ইনভেস্টমেন্ট নয়, যেটা আছে মানে কেপিট, এটা নিয়ে চলো। কিছু করা মানে হচ্ছে সেটা শেয়ার, মানে সেটাতে লস হতে পারে, ঠিক আছে। আমি বলতে পারো জীবনে একটু রিস্ক কম নিতে ভালোবাসি। সিনেমা না করলেও চলবে, তারপরে হচ্ছে গিয়ে মেগা সিরিয়াল যেরকম চলছে সেটা চলবে, এই নিয়ে খুব একটা বেশি উচ্চাশা নেই না। তো হচ্ছে গিয়ে এবার তাহলে সেভিংস নিয়েও খুব একটা বেশি, মানে সেভিংস নিয়ে বলতে আমি বাবাকে এটা বলি না, ডেফিনেটলি সেভিংস নিয়ে উচ্ছ্বাসা নেই বলে তো শুধু হবে না, সেভিংসটা তো করতে হবে। এবং আমি একটা পোর্শন রাখি আমার ইনকামের, পার মান্থ আমি যেটা ইনকাম করি তার একটা পোর্শন আমি রাখি, সেটা যাতে আমার যখন কাজ থাকবে না সেই দিয়ে আর কি পুরোটা যাতে মেকআপ হয়ে যায়। আমি সেভিংসটা জানতে চেয়েছি এই কারণে, আমাদের দেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট, এক মহিলা, তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি দেশের অর্থনীতি নিয়ে বলছেন, শিক্ষানীতি নিয়ে বলছেন, আরও যা যা হতে পারে, সমাজনীতি, আরও রাজনীতি, সব নিয়ে ভদ্রমহিলা বলছেন। তারপর ওনাকে যখন কোশ্চেন করা হলো, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কে হ্যান্ডেল করে, বা আপনি ডিজিটাল ব্যাংকিং ইউজ করেন কিনা, তখন সে হয়তো প্রাউডলিই বলছে যে না, ওটা আমি জানি না, আমার হাজবেন্ড দেখে। সেইখান থেকে কি ভেঙে বেরোতে পেরেছো? অবভিয়াসলি সেখান থেকে, মানে সেটা না, আমি বলছি আমার টাকা, সে একজন সাংসদ, এখন বোধহয় 70,000 টাকা তার মাইনে, ওকে, কিন্তু আমি না, ব্যাংকটা আমার হাজবেন্ড দেখবে না, আমি ওখানে জানি না। এটা অ্যাকচুয়ালি আমার বাবা, সে কিন্তু ওমেন এমপাওয়ারমেন্টের উপর 1.5 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সংসদে বক্তৃতা দিয়ে দেবে, আবার সেই এটা বলছে। ওটা মানে আমি কখনো, আমার কাজ যতদিন ধরে শুরু হয়েছে আমার বাবা থেকে আমি যেটা দেখে এসেছি, যে আমার নিজের LIC আমি নিজে চালাই, আমার নিজের গাড়ি আমি নিজে কিনেছি, আমার কার মানে সার্ভিসিং আমি নিজে করাই, এটা একদমই আমার পার্সোনাল ব্যাপার, তো এটা আমি হ্যান্ডেল করি। হাজবেন্ড বা বাবা তাদের পার্সোনাল অ্যাকাউন্ট হ্যান্ডেল করে, তাদেরটা যে করেন আমার মানে, কিন্তু আমারটা আমি হ্যান্ডেল করি। এটা তো ডেফিনেটলি মানে এটা আমি ওটা ওই কথাটা শোনার পর আমি ভাবছিলাম যে আমরা, তোমাদের একটা মাসে ঠিকঠাক একটা ইনকাম, অন্য 8-10 জন হাউসওয়াইফের থেকে একটু আলাদা, একদমই তাই। তো তারা কি ভাবছে সেটা আমার কাছে বড্ড বেশি। এখনো এই ব্যাপারটা তুমি ঠিকই বলেছো, অনেকের কাছেই হচ্ছে মানে আমার ইদার মা দেখে বা বাবা দেখে বা হাজবেন্ড দেখে, মানে কেন দেখবে, আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা আমি ইনকাম করেছি, আমি আমার মতো করে খরচ করব, তার প্রয়োজনে আমি তাকে হেল্প করব, তার প্রয়োজনে আমি তার থেকে হেল্প নেব, কিন্তু আমার পার্সোনাল ব্যাপারগুলো, বাকি ব্যাপারগুলো কি সে দেখে? না তো। খাই তো আমি নিজে, খাই আমি আমার পছন্দের খাবার, পড়ি আমি আমার পছন্দের, তাহলে আমি টাকা পাচ্ছি, আমি ইনকাম করছি, তো এটা তো আমার পার্সোনাল ব্যাপার, তো এটা তো আমাকেই দেখতে হবে। এটা কখনো আমি মানে ভেবেও দেখিনি,
বা মানে থ্যাঙ্কস টু বাবা যে কখনো আমাকে এটা শেখায়ও নি যে মানে আমি করে দিচ্ছি, ওই আমি করে পার্সোনাল দিচ্ছি, স্পেসটা প্রথম থেকেই ছিল প্রথম আর কি। থেকেই ছিল, একদমই তাই। এবার তোমার বিয়ের পার্ট হুম, বলো, সেটা নিয়ে কিছু। বিয়ের পার্টে আমি একদমই মানে এই ব্যাপারে ইনভলভ হই না ওর ব্যাপারটায়। তবে হ্যাঁ, আমি যতদিন কাজ করি না, বিয়ের প্রসেসটা, বিয়ের প্রসেস, আমরা নেতাজি করছিলাম তখন বোধহয় ও তোমার মাই গড, বিয়ের প্রসেস, বিয়ে হয়নি তখন। তুমি বিয়ে আমার এই 6 মাস হয়েছে, আমি জানি। তুমি নেতাজি করছো বলছো বিয়ে, নেতাজি তখন তোমার একটা বোধহয় কোট আনকোট বক্তব্য ছিল যে আমি ডাক্তার ছেলেকে বিয়ে করব। ইয়েস, আমি ডাক্তার ছেলেকে বিয়ে করব। দুদিন আগে আমার সঙ্গে নেতাজি করতো একজন এডিটর ফালাকতা, হ্যাঁ, দেখা হয়েছে। তো আমাকে সুরিন্দারে একটা কাজ করতে গেছি, তো আমাকে বলছে যে মিলা क्या आप तो बोल रहे थे डॉक्टर चाहिए, মানে ও ক্যাজুয়ালি বলছে, ও এইসব খবর টবর রাখে না, আমার কি হয়েছে দেখেও নি হয়তো। আমি বললাম হ্যাঁ डॉक्टर मिल गया, डॉक्टर मिल गया, आप तो 4 साल से ये बोल रहे थे, मिल गया फाइनली। हाँ मिल गया, कौन कौन है घर पे, एक ही लड़का है। हम हाँ एक ही, अरे इनका तो देखो ये तो गोल सेट हो गया है पूरा, ये कब, बड़े সবাইকে একবার করে ডেকে ডেকে বলছে আরে ये कब से बोल रहा था कि डॉक्टर ही चाहिए, डॉक्टर ही चाहिए। এটা মাথায় কেন বসেছে ডক্টরই লাগবে? এটা বিকজ আমার মায়ের ক্যান্সার ছিল, তো মাকে নিয়ে আর কি বম্বে, টাটা, কলকাতায় বিভিন্ন হসপিটাল, আমার বাবার প্রচুর দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমি সিঙ্গেল চাইল্ড বাড়িতে, তো আমি তখন আমাকে মানে যদি আমি কারোর কাছ থেকে হেল্প পেতাম সেটা হলো ডক্টর, ঠিক আছে। ডক্টররা তখন ভীষণ ফ্রেন্ডলি হয়ে গেছিলো। তো আমি মানে মায়ের কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি এরকম এরকম হচ্ছে, আমি কী করবো, ডোন্ট ওয়ারি আমরা আছি, এইটা করো। এখন সেই থেকে আমার মাথায় ঢুকেছে যে আমার বাড়িতে যদি কোনো একজন ডক্টর থাকে তো তাহলে আজকে আমার ডক্টর মানে হাজবেন্ড হয়তো মানে সেই ব্যাপারটা স্পেশালিস্ট নাও হতে পারে যে রোগটা আমার বাড়ির কারোর হয়েছে, কিন্তু তার একটা পরিচিতি থাকবে, তো আমি এটাতে অ্যাক্সেস করতে মানে সে আমাকে এইটুকু অ্যাটলিস্ট হেল্প করতে পারবে যে এই ব্যাপারে না ডোন্ট ওয়ারি, মানে অন্য কেউ ডোন্ট ওয়ারি বলা থেকে একটা ডাক্তার ডোন্ট ওয়ারি বলছে, এইটা আমার সামহাও তখন থেকে আবার মানে মনে হতো যে আমি বিয়ে করলে ডক্টরি করবো। তারপরে সার্চিংটা চলছিল, তারপরে ম্যাট্রিমনি সাইট এলো আমার লাইফে। ম্যাট্রিমনি সাইটে আমার সাথে অনেকের কথা হতো, যেরকম হয়। আমি 2020 থেকে খুলে ভেবেছিলাম যে ম্যাট্রিমনিতে দিচ্ছি মানে আমার বিয়ে হয়ে যাবে এক্ষুনি, মানে সবাই যেরকম বার খাইয়ে রাখে তোকে আর দেখতে তো তুই দিবি আর হয়ে যাবে, আর আমিও বার খেয়ে রয়েছি তখন যে আমি দেবো আর হয়ে যাবে। বসে আছে এই ছেলেগুলো কারা, যারা মেয়ে পায়নি তারা ম্যাট্রিমনিতে দিয়েছে। তো ম্যাট্রিমনিতে আমার যখন দেওয়া হলো 2020 সালে, প্রথমে যেগুলো অপশন এলো, আমি প্রথমে ডক্টরি করবো এটা ঠিক করে রেখেছিলাম, ওই জন্য ডক্টর অপশনই আসছিল। ওখানে একটা অ্যামাউন্ট দিতে হয়, মানে আমার বাড়ি থেকে যেহেতু কথা বলার কেউ নেই সেহেতু 15,000 না 20,000 এরকম একটা সাম অ্যামাউন্ট দিতে হয়। তাতে একজন ম্যানেজার থাকে, সে ধরো তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবে, তো আমার মানে আমি কথা বলছি না, আমার হয়ে আরেকজন কথা বলছে, তো তুমি বাবা, তুমি কথা বললে, তুমি বললে হ্যাঁ আমি মেয়েটিকে দেখলাম, আমার প্রোফাইলটা পছন্দ হলো, এবার আমি এগোলাম। তো এরকম বেশ কিছু প্রোফাইল ছিল যেখানে ছেলের বাবার মায়েদের পছন্দ ছিল। এবারে কি সেকেন্ড স্টেপ ম্যাট্রিমনির, ছেলের বাবা মানে ছেলের বাবা বা মা মানে গার্জেন মেয়ের মা বা কেউ গার্জেনের সঙ্গে কথা বলবে, তারা কথা বলার পর তারা বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার আমার ছেলে আপনার মেয়ের নাম্বারটা দিয়ে ওরা দুজন কথা বলুক, আমাদের দিক থেকে ব্যাপারটা ক্লিয়ার, এবার এগোনো যায়। ওরা যদি পছন্দ করে নিজেদেরকে এগো। প্রথমে ছেলেটি ফোন, একটি ছেলে, মানে অ্যাজ ইফ তুমি টুসু, আরে বাবা মানে সত্যি তুমি টুসু, সে ডক্টর। আমি বললাম হ্যাঁ আমি তো মানে পারলে কালই বিয়ে হয়ে যায় টাইপ অফ। তারপর কিছুদিন পর মানে এত ভালো, তোমার জন্মদিন এভাবে সেলিব্রেট হবে, তোমার জন্মদিন এই হবে, তোমার জন্মদিন এই করব, আমি এই করব, তোমার জন্য এই ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের এই হবে ওই হবে এই সেই হওয়ার পর এবার কিছুদিন পর আমার বাড়ির লোকজন বলছে এবার সেকেন্ড স্টেপ, তো কথা হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে কবে হবে বিয়ে বা দেখা করতে আসার একটা ব্যাপার। এবার আমি বলছি শোনো আমার বাড়ি থেকে তো এবারে বলছে বিয়ের ব্যাপারটা আমরা তো ভুলে যাচ্ছি, প্রেম হয়ে যাচ্ছে ব্যাপারটা, এবারে বিয়েটা তাহলে কবে? হ্যাঁ আমার বাড়িতে একটু চাপ চলছে, আমার তো মানে বুঝতে পারছো বাড়িতে একজন অসুস্থ হয়েছে, আমি কিছুদিন পর বলবো।
তারপরে আমি বললাম এবারে তো বলো, আরে বাড়িতে একজন মারা গেছেন, এখন আমার মায়ের মনটা অতটা ভালো নেই, কথা বলার মতন অবস্থায় নেই, যিনি মারা গেছেন তিনি মনে হয় 80+, ঠিক আছে, তো যাই হোক ইমোশন সবারই থাকে, ঠিক আছে আমি সেটা মানলাম। তারপরে এবারে তো মন কি আস্তে আস্তে ঠিক হচ্ছে, হ্যাঁ আমি বলছি দেখছি, এই যে এতদিন ধরে কথা হলো, হওয়ার পরও মায়ের বক্তব্য আমরা তো ডাক্তারি চেয়েছিলাম, ঠিক আছে অভিনয় করে, ঠিক আছে চলুক, কিন্তু কাট হলো না ফাইনালি। সেকেন্ড, আমার মোটামুটি একটা বিয়ে থাওয়া ঠিক হয়ে গেছিল, আর সেই ছেলেটিও ডক্টর। তো আমার কি হলো ফাইনালি, তার সঙ্গে মানে তার বাড়ির লোকের সঙ্গে আমি ভীষণ মানে ভালোভাবে কথাবার্তা বলা, মানে খুবই কাছের হয়ে গেছিলাম। পুরো আমার বাড়ি বুকিং হয়ে গেছে, ডেকোরেশনের মোটামুটি বুকিং হয়ে গেছে, ক্যাটারার বুকিং হয়ে গেছে। কার্ড ছাপাতে যাওয়ার দিনকে আমি খবর আর কি পেলাম যে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে ওনার মোবাইল থেকে, মানে ওনার মায়ের মোবাইল থেকে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তো আমি বাড়ির লোককে বললাম, আমার বাড়ির লোক বিশ্বাস করছে না, কি না 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 এরকম ব্যাপার না। তার আগের দিন উনি কিছু সুপার ইম্পোজ করা আমার ছবি পেয়েছিলেন, এবং সেটা আমার বাবার মোবাইলে পাঠিয়ে দেখে বলার হয়েছে যে এইগুলো তো আপনার মেয়ে আর কি থাকে, তো আমরা তো আর এগোতে পারবো না। মানে আমি বলতে চাইছি যে এখনো অবধি লাইক আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, আমি আমার কাজ নিয়ে, এখনো অবধি লোক দেখতে সুন্দর, গ্ল্যামারাস, এই ইন্ডাস্ট্রি সিরিয়াল দেখছি, এই মেয়েটা তো কি ভালো সিরিয়ালে, খুবই ভালো, বাড়ির বউ করব না, এখনো একটা মানে সেটা আমি ম্যাট্রিমনিতে গিয়ে তার আগে আমি প্রচন্ড ভালোবাসা সকলের কাছ থেকে এখনো বেরোলে পাই, যে তুমি তো আমার ঘরের মেয়ে, আরে কি মিষ্টি অভিনয়, কি মিষ্টি দেখতে তোমায়, কি ভালো, কিন্তু আমরা যেন অ্যাজ ইফ একটা অন্য জগতের মানুষ, মানে একে আনা ঘরে আনা যায় না। তো মানে অবাক লাগে, এখনো অবাক লাগে যে খারাপটা আমাদের ইন্ডাস্ট্রিতেই হয়, মনে হয় যে খারাপটা এখানেই শুরু হয়, সব জায়গায় গেছে মনে হয়, তো এরকম নয় যে সব জায়গায় আছে। হ্যাঁ মানে লাইক আমি এরকম গল্প শুনেছি যে স্কুল টিচার, মানে আমরা স্কুল টিচারই বা মানে এই প্রফেশনটাকে মানে সব থেকে পবিত্র প্রফেশন, বা এরকম একদম 10টা 5টা এরকম একটা ব্যাপার, সেখানে একদম ক্লিন থাকে, একদম অফিসেই যায়, মানে স্কুলেই যায়, বাড়িতে আসে, স্কুল একটা পবিত্র স্থান। তো এইসব শোনার পরে আমি এটাও শুনেছি তারাও এক্সট্রা ম্যারিটাল করছে, এবং মানে ট্রেনে যাচ্ছে, মহিলাও চলে যাচ্ছেন, দুজনে একটা কোথাও যাচ্ছে ঘুরে, মানে আমি অবাক লাগলো আমার এই মানে ঘটনাগুলোর পর, যে কি করে মানে উইদিন আ সেকেন্ড একটা মানুষ চেঞ্জ হয়ে যেতে পারে। এবং সেই লোকটা তো একটা মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা তো একটা শিক্ষা আছে, হ্যাঁ এরা তো জুয়েল হিসেবেই ধরা হয়, তাই না? হ্যাঁ 80+ মার্কস পেয়েছে, তারপরে এরা এই জায়গায় গেছে। তো সেই লোকটা এই আজকের যে মানে টেকনোলজি এইগুলো করা সম্ভব, তার কাছে তো সব খবরই আছে। তার মানে পড়াশুনোটা হয়েছে, বাইরে একটা চকচকে জামা চাপানো হয়েছে, ভিতরটা এখনো বোধহয় মনে হয় 1800-1900 সাল চলছে আর কি, মানে 2020 আসেনি আর কি, একদম আসেনি। তারপরের গল্পটা মানে ওখান থেকে তারপরে ফাইনালি আমি দেখাটাকে বন্ধ করে দিচ্ছিলাম যে এই ধরনের মেন্টালিটির মানে মানুষজন রয়েছে চারপাশে, আমি বলছি না ভালো মেন্টালিটির মানুষজন নেই, অবশ্যই আছে, তা আমি পেলাম কি করে না হলে। তো ফাইনালি আবার এগোলাম, দেখলাম, কিন্তু মনে মনে এটা তৈরি হয়ে গেছিল যে আমি মানে নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, আমাকে এটা বলা হচ্ছে, আরে তোর তো বিয়ে হচ্ছে না, তোর তো স্ট্যাম্প পড়ে গেছে ইন্ডাস্ট্রির, আসলে ওই জন্য আর কি হচ্ছে না, মানে বিভিন্ন স্টেপ যাচ্ছে। একজনের ধরো আমার থেকে বড়, তার বিয়ে হলো, গেলাম আমি সিঙ্গেল, আমার সমবয়সী একজনের বিয়ে হলো, আমি গেলাম সিঙ্গেল, আমার থেকে ছোট আরেকজনের বিয়ে হয়ে গেল, আমার 3 বোন হয়তো বাড়ির, তারও বিয়ে হয়ে গেল, আমি সিঙ্গেল, যে আমার বয়সী তার একটা বাচ্চা হয়ে গেল, আমি গেলাম তার অন্নপ্রাশনে, আমি সিঙ্গেল। বলি কি রে, এবারে তো ওর বিয়ের সময়ও দেখবো তুই সিঙ্গেল হয়ে আসছিস, তো ঠিক আছে আমি সেটা অবধি মজা হিসেবে নিয়েছিলাম। বলে আসলে কি প্রবলেমটা জানিস তো, তোর তো একটা স্ট্যাম্প পড়ে গেছে ইন্ডাস্ট্রি, তো সেটার কারণে মেবি হয়তো। তো তখন মানে ভাবতাম যে মানে এমন মানে এখনো অবধি লোক টেলিভিশন দেখছে, ফিল্ম দেখছে, এবং টেলিভিশনটাকে আমি অন্তত এই মাধ্যম হিসেবে দেখি যে সেখান দিয়ে অনেক মেসেজ দেওয়া যায়,
অনেক মেসেজ দেওয়ার মাধ্যম। একদম, হ্যাঁ। তো সেটা মানে রং করে আমরা অভিনয় করি, মানে আমরা সারাদিন অভিনয় করে বেড়াই, মানে নর্মাল কথাতেও হয়তো মজা করে কেউ বলছে, বা আমি রিসেন্টলি একটা দেখলাম যে খুব মজা করে বলছে, কিন্তু এটা অন্য কোনো প্রফেশনকে কিন্তু বলে না। আরে রণবীর কাপুর 12 ফেল, মানে বিভিন্ন রকম একটা বানিয়েছে একটা, আরে বুঝতে পারছিস না এরা কেন এসছে অ্যাক্টিং এ, তার কারণ এরা কেউ পড়াশোনা করেনি, আর কিছু করার নেই, তাই অভিনয় করতে এসছে। তো মানে ভাবিও তাই, এগুলো লেখে লোক হাসেও, আমার তো একদমই হাসি পায় না ব্যাপারটা। এবং মানে লোকজন এটাকে এইভাবেই দেখে আসছে, ইন্ডাস্ট্রি মানে তার 3টে বিয়ে থাকবে, ডিভোর্স কোনো মানে অন্য প্রফেশনে হয় না, এই প্রফেশনেই হয়, কারণ এরা হিরো হিরোইন প্রেম করে, প্রেম দেখায়, ওইরকম প্রেম, ওইরকম সিন হয়, কখনো প্রেম ছাড়া, তার মানে নিশ্চয়ই একটা কিছু গন্ডগোল আছে। এই ট্যাবুটা অ্যাটলিস্ট ব্রেক হওয়া উচিত আমার মনে হয়। সেটা নিয়ে বললে বা আলোচনা করলেই তো ব্রেক হবে জিনিসটা। আলোচনা করলেই, যে তুমি বললে যে অনেকে আলোচনা মানে অনেক মানে ভাষণ সামনে হয়তো দেয়, যে আজকে হয়তো যেই মানে ব্যাপারটা আমার সাথে ঘটেছে তাকেই যখন তুমি এমনি নর্মালি জিজ্ঞাসা করবে, সেই হয়তো বলবে না না কি প্রবলেম, না আমার তো কোনো অসুবিধা নেই, কি মিষ্টি কি ভালো। কিন্তু তার ছেলের সঙ্গেই যখন বিয়ের ব্যাপার হচ্ছে, সে কিন্তু তখন বেঁকে বসছে। তো মানে এটা আমার একটা বিরাট এক্সপিরিয়েন্স হয়েছে ম্যাট্রিমনিতে গিয়ে আর কি, ছেলে খোঁজার ব্যাপারে। তারপরে এখন যে ডাক্তার, তারপরে আমি তাকে ম্যাট্রিমনি দিয়েই পেয়েছি যদিও ফাইনালি, কিন্তু এটা 2020 থেকে আমি শুরু করেছিলাম, থেকে মানে 2023-এর হাফ, মানে 2.5 বছরের জার্নি। 2.5 বছরের জার্নি একদমই বন্ধই করে দিতাম। তারপরে ফাইনালি দেখলাম যে এরকম একজন রয়েছে, আমি বললাম ঠিক আছে, আমার দাদা বললো এরকম একজন আছে, বললাম দেখ, সেও তো পরে এটাই একই কথা আসবে যে আমরা ডাক্তারি চেয়েছিলাম, তাহলে তোমরা যখন ডাক্তারি চেয়েছিলে তাহলে ফার্স্টই তোমরা দিতেই পারতে ওখানে যে ডাক্তারি আমরা চাই, তারাই শুধু যোগাযোগ করবে। তো ফাইনালি এনার সঙ্গে আমার মানে ম্যাট্রিমনির থ্রু দিয়ে প্রথমে আমার দাদার সঙ্গে আলাপ, তারপরে আমার সঙ্গে কথাবার্তা, তারপরে ওনার ফ্যামিলির সঙ্গে আমার আলাপ, তো নিয়ে ফাইনালি এজ ডিফারেন্স কত দুজন? আর আমার হলো হচ্ছে 32 আর ওর 34 হবে। 2 বছর, হ্যাঁ 2 বছরের এজ ডিফারেন্স। আর মানে ওর ফ্যামিলি ভীষণভাবেই, মানে আমি যে ফ্যামিলিগুলোকে ফেস করে এসেছি তার থেকে ভীষণভাবেই ডিফারেন্ট। এইটা জাজমেন্ট হলো কি করে, এইটা জাজ করলে কি করে? কারণ এটা প্রথম তো ফোন থেকেই সব কথা হচ্ছে। না প্রথমে তো হলো কথাবার্তা, প্রথমেই উনি মানে যেটা অন্যান্যদের ক্ষেত্রে হয়ে যায়, প্রথমে খুব মিষ্টি, পরে গিয়ে আসল ব্যাপারটা মানে আমার শাশুড়ি মা সাথে যখন ফার্স্ট কথা হয়েছে আমার বাবার, উনি প্রথমেই মানে খুব কড়া হবে আর কি কথা বলেছেন, এবং পরে গিয়ে মিষ্টিটা হয়েছে। মানে আমার এটাতেই খুব অবাক লেগেছিল, তখন একটু রাগ হয়েছিল, কিন্তু আমি পরে বুঝলাম উনি যে কথাটা বলেন, মানে সেটা শুরু থেকে যেটা বলেন সেটাতেই স্টিক করে থাকে। মানে এরম নয় হ্যাঁ আমরা চাই বিয়ে দিতে, খুব ভালো আপনার মেয়ে, মানে পেটে একটা আছে মুখে আর একটা, হ্যাঁ একদমই তাই, সেটা ক্ষেত্রে নয়। এবং বিয়ে মানে দুজন ছেলে মেয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, দুটো ফ্যামিলির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এবং হচ্ছে কিনা সেটা দেখা, এটাই আমাদের দেখে নেওয়ার বিষয়। এছাড়া কুস্তি নাই আমাদের বিচার হয়েছে, নাই আমি কতদূর অবধি পড়াশোনা করেছি তাদের জানতে কোনো তারা ইন্টারেস্টেড হয়েছে, তারা আমাকে দেখেছে নর্মালি, এবং ধীরে 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 গ্র্যাজুয়ালি আমি মেয়ে হয়েছি তাদের, ঠিক আছে। তো এটা আমার কাছে বিশাল বড় পাওয়া, এবং এখন আমার 1%ও ফিল হয় না আমি বৌমা, 1%ও আমার ফিল হয় না। ওনারা ঠিক যেভাবে মানে আমার মা থাকলে যেভাবে আমাকে মানে এনকারেজ করতো, আমার মা হয়তো মানে কাজের দিকটা অতটা, মানে মা যাই তো ঘরেই থাকি বা ঘরেই করি, কিন্তু আমার শাশুড়ি মা ভীষণই কি বলবো তোমাকে, মানে আমি তো বলবো ভীষণই মডার্ন খেয়ালাত কা হ্যায়, কি উনি চান যে সমস্ত মেয়েরাই কিছু কাজ করুক, সেটা যাই হোক কিছু করুক, সেই জন্য সব মহিলাদেরও কিছু করা উচিত। সে যে স্কুল টিচার তার স্কুল টিচার হোক, অভিনয় যে করে সে অভিনয় করুক, হোয়াট এভার। তো আমি এখনো আর কি কেন করছিস না কেন করিস না, কিন্তু আমি নিজেই একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়ে ফাইনালি এবারে শুরু করতে চাইছি। মানে লাস্ট মানে কতদিন গ্যাপ চলছে এখন? এখনো অবধি আমার মোটামুটি 6 মাস মতন গ্যাপ চলছে। আমার বিয়ের টাইমে আমি লাস্ট কাজ শেষ করেছি, 6 মাস মতন এখনো হয়েছে আমার বিয়ের।
আরেকটা জিনিস যেটা একটু একটু সিনেমাতে ফিরছি এখান থেকে, সেটা হচ্ছে কি মানে ওই ধরনের কোশ্চেন আমরা প্রথমত করতেছি না, বাড়িতে তোমার শাশুড়ি তোমাদের প্রতি কেমন, তুমি কি রান্না করো, কখন ঘুমের থেকে ওঠো, এটা না ওটা দিদি নাম্বার 1 কোশ্চেন। স্বাভাবিক মানুষ যেটা ঘুম থেকে ওঠে, তুমি হয়তো 2 ঘন্টা পরে ওঠো, 2 ঘন্টা আগে ওঠো, সেটা নিয়ে খুব একটা বেশি কিছু ইস্যু নয়। তুমি যেটা চাইছো, আর ডাক্তারবাবু বলছি তোমার বরের নামটা এইভাবে এই জন্য আমি জিজ্ঞাসা করছি না বা বলছি না, সেটা হচ্ছে এই যে তুমি প্রথম কোশ্চেনটা করেছিলে যে আমার নামটা থাক, তাহলে তোমার বরের নামটাও সেইভাবে থাক, যাতে না বলে টুসুর বর। ওটার জন্য আমি নামটা জিজ্ঞাসা করছি না, তার নামটা স্বতন্ত্র নামই থাক। একদম একদম ঠিক আছে। তো সেটা হচ্ছে কি যে এই যে পুরো বাড়িটাতে তোমার প্রাইভেট স্পেসটা কতটা? আমি এখন বেসিক্যালি হচ্ছে সোম থেকে শুক্র আমার বাড়িতেই থাকি, মানে আমি যেখান থেকে যাতায়াত বালিতে, অ্যাকচুয়ালি বাবা একা, তো সেই কারণের জন্য আমি আর বাবাকে না আমি চোখের সামনে দেখেছি যে মায়ের যখন আর কি ক্যান্সার হয় তখন বাবার যে জার্নিটা, মানে আমাকে 1% জন্য বুঝতে দেননি যে এটা কতটা আর কি, মানে একটা মানুষের ক্যান্সার এবং তার সঙ্গে বাবার অফিস চলছে, তো তার আগে যেরকম হয় মানে যিনি আর কি কাজ করতে আসেন বাড়িতে, অনেক সময় এরকম দিন গেছে যে আসেনি, কাজ হয়নি, তো সেই সমস্ত সকালবেলায় কাজকর্ম করে মায়ের সমস্ত কিছু রেডি করে দিয়ে অফিসে যাওয়া, এবং অফিস থেকে এসে জামা কাপড় না ছেড়েই মোটামুটি মাকে একটা কুলেখাড়ার রস করে দেওয়া, এবং তার মধ্যে মায়ের কখনো টেম্পারেচার বাড়ছে, কখনো টেম্পারেচার কমছে, রাত্রিবেলায় পিঠে ব্যথা হচ্ছে, বিভিন্ন রকম ক্যান্সারে হয়, এবং আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে, মানে হসপিটালে দৌড়াদৌড়ি করা, হুট করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তখন আমি কিন্তু মানে ভীষণভাবে ভয় পেয়ে যেতাম, ওই জন্যই আমি ডক্টর চাইতাম, মানে থাকুক একজন। তো এই যে বাবাকে আমি দেখেছি যে আমার গায়ে একটু আঁচ আসতে দেয়নি, এবং কিভাবে মানে পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, আমার এতটা রেসপেক্ট জন্মে গেছে বাবার উপর। আর আমি এখন আমার খালি এটাই মনে হয় যে এই মানুষটা এতটা স্যাক্রিফাইস করেছে, এবং এই মানুষটার পাশে এখন কেউ নেই, আমার মা নেই, তো একটা মানুষ একা বাঁচাটা খুব কঠিন, একা বাঁচার কোনো মানুষের বাঁচবে কেন একটা মানুষ, আমি যদি আজকে একা থাকি, মানে আমি যেরকম ধরনের মানুষ, অনেক মানুষ একা থাকতে ভীষণ পছন্দ করে, কিন্তু কখনো না এই যে কথা বলা একটা মানুষের জন্য, একটা মানুষের তো একটা লাইফের একটা গোল থাকবে, আমার আজকে যেরকম আমি এর আগে মনে হতো যে আমি এরপর বিয়ে করবো, আমার একটা ফ্যামিলি হবে, বাচ্চা হবে, তার সমস্ত কিছু হবে, তার সাথে আমার কাজ চলবে, তার এই মানুষটা রিটায়ার্ড পার্সন, সে এতদিন জব করতো, এখন তার জব নেই, এই মানুষটার বাড়িতে আগে তার স্ত্রী ছিল, কন্যা ছিল, এখন মেয়ের বিয়ে হয়ে গেছে, স্ত্রী মারা গেছেন, তো মানুষটার জার্নিটা কি, লাইফে বেঁচে থাকবেন কেন সারাদিন বই পড়ার জন্য আর সিনেমা দেখার জন্য? সেটা তো নয়, মানুষটাকে তো আমাকে নিয়ে বাঁচতে হবে, যে দেখো এবার আমার যা যা জার্নি, তোমাকে আমার সাথে সাথে যেতে হবে, এরপরে এই হবে এই হবে, এটা তোমার জার্নি। তো আমার সেই কারণের জন্য আমার মাথায় ঢুকে গেছিল যে আমি কিন্তু বাড়ি থেকেই আর কি, আমি বম্বেতেও যদি কোনো কাজ পাই, আমি বম্বের ডেলি সব বলবো না, আমি কিছু টুকটাক আর কি কাজ যেটা ওখানে গিয়ে থাকতে হবে, আমার খুব একটা ওই জন্য না উচ্ছ্বাস এই ব্যাপারটা খুব কম। আমি একটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আই থিঙ্ক তামিল আর তেলেগু এরকম একটা সিরিয়ালের জন্য আমাকে মানে অনেকবার বলা হয়েছিল যে এখানে এসো, এখানে এসে কাজ করো, আমি কিন্তু যেতে পারিনি, বিকজ আমার মনে হয়েছে যে এখানে থেকে যেটুকু কাজ হবে আমি সেটুকু কাজ করব, তার সঙ্গে আমার আরেকটা রেসপন্সিবিলিটি, এই মানুষটাকে আমি কখনো একা ছাড়বো না। তো আমার ওটাও একটা লাইফের পার্ট যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার তাকে টাইম দেওয়া, আমি যতই কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন, আমি বাড়িতে এসে আমার মনে হয় আমি শুয়ে পড়ি, কিন্তু আমি তার সাথে, সে সারাদিন ধরে একা, তো আমি তার সাথে একটু ইন্টারাক্ট করা, 1 ঘন্টার জন্য ইন্টারাক্ট হলো, বা সে যদি ভাবে যে মেয়েটা আমার এন্ড অফ দ্য ডে বাড়িতে একজন ফিরছে, তাহলে কিন্তু একটা মানুষের একরকমের মেন্টাল স্টেট হয়। আর যদি সে ভাবে আমার তো মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রীও নেই, আর বেঁচে থাকার আমার উদ্দেশ্যটা কি, এবারে আমার মোরালটা আস্তে আস্তে ডাউন হতে থাকে। তো আমি সেই কারণের জন্যই আর কি মানে বাড়িতে বাবার সাথে থাকা, যেটা আমি ভীষণ এনজয় করি, আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমি ভীষণ সমস্ত কিছুই যতটা শেয়ার করা যায় বাবার সাথে শেয়ার করি, এবং নিজে সিনেমা দেখি, নিজে সাইকোলজি নিয়ে এখন পড়াশুনো করছি, স্পিরিচুয়ালিটি নিয়ে ভীষণ ইন্টারেস্টেড, আমাদের বেদ নিয়ে আমি ভীষণ ইন্টারেস্টেড, তো বেদের কিছু আর কি লেকচার্স শুনি, তো এইভাবেই আমার মানে মোটামুটি যে প্রাইভেট টাইম এভাবেই কাটে। জিম করি খানিকক্ষণ, একটু
কিছু খেতে ইচ্ছা হলে আমি টুকটাক একটা কিছু বানিয়ে নিই, একটু ডায়েট করার হলে আমি সেই অনুযায়ী নিজের মতন করে আমার মোটামুটি আমার স্পেস মানে এই টাইমটা প্রচুর, বিকজ বাবার মতন থাকে, আমি আমার মতো থাকি, একটা টাইমে আমরা কথা বলি, সে তার মতো তারপরে লাইফ লিড করে, আমি আমার মতো করি, হাজব্যান্ড তারপর রাতে বাড়ি ফেরে, তখন আমরা দুজনে একটু টাইম কাটাই, এবং আমরা শনি রোববার আমার শ্বশুর বাড়ি যাই, সেখানে সকলে মিলে একসঙ্গে আনন্দ করে ভালো। না আরেকটা যেটা হচ্ছে ওই আমরা এইটা একটা গোল গোল কথাবার্তা, সেটা হচ্ছে কি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবটাই একে অপরের জন্য, তারপরে একটা পার্সোনাল স্পেস আছে দুজনের, সেটা কি সত্যি সত্যি গোল গোল কথাবার্তা না কোট আনকোট সত্যি ওটা তোমাদের মধ্যে আছে? মানে আমার ওকে স্পেস দেওয়া, হ্যাঁ মানে হয় না যে একটা প্রত্যেকটা মানুষের তো একটা পার্সোনাল জোন থাকে, তাই না? হাজবেন্ড ওয়াইফ যাই হোক না কেন, তারপরে একটা পার্সোনাল স্পেস থাকে দুজনের মধ্যে একটা, সেই পার্সোনাল স্পেসটা মেনটেন হয় দুজনের। ওর তরফ থেকে আমার মানে ও কখনো আমার স্পেসে ইন্টারফেয়ার করে না, একদমই করে না, কিন্তু আমি ইন্টারফেয়ার করে ফেলি। সেটা ঠিক না ভুল? আমার মনে হয় ঠিক, এটা হয়তো আমার দিক থেকে মনে হয় আমার ঠিক, অন্য দিক থেকে হয়তো মনে হয় ভুল অনেক ক্ষেত্রে, কিন্তু আমার সামহাও মনে হয় যে মানে আমি যেরকম ফ্যামিলি দেখে এসেছি ছোট থেকে, যে আমার বাবা অফিস থেকে বাড়ি ফেরে এবং আমার বাবার ফোনটাও নর্মালি রাখা থাকে, আমার বাবার ফোন মা ধরে, মা দেখে, ফোনে মানে মাথায় রাখেই না, হয়তো ফোন চেক করছে বা ফোন দেখছে বা হোয়াট এভার ইট ইজ সেই হিসেবে, তো এটা খুব নর্মাল। আর এখন তো একটা জিনিস বলা হয়, পৃথিবীতে সেই লোক সৎ যার ফোনে পাসওয়ার্ড নেই। ও না, আমার ফোনেও পাসওয়ার্ড আছে, আমার হাজবেন্ডের ফোনেও পাসওয়ার্ড আছে, কিন্তু আমার একটা খুব বাজে অভ্যেস আছে, সেটা হলো ফোন চেক করা, ঠিক আছে? কিন্তু আমার হাজবেন্ড কোনোদিনও করে না আমার ফোন চেক, এটা আমি করি, আর এটা আমার সামহাও আমার নিজের মনকে আমি নিজে বারবার বোঝাতে থাকি যে এটা আমার করা উচিত নয়, সামহাও এটা আমার করা উচিত নয়, সামহাও আমার এটা করা উচিত নয়, বাট এটা আমি ভাবি যে আমি করছি, ঠিক আছে চলো, মেয়েরা তো মেয়েদের তো হক আছে, এটা খানিকটা চেঞ্জ হওয়া দরকার আছে, মেবি দরকার আছে, বাট আমার মতে দরকার নেই, এই মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছে না, পরে হয়তো আমার সামহাও মনে হচ্ছে যে মানে আমি এরকমই একজনকে চেয়েছিলাম যে মোটামুটি ট্রান্সপারেন্ট থাকবে, ঠিক আছে? মানে আমি ডেফিনেটলি নর্মাল একটা কারোর সাথে কারো কনভারসেশন হচ্ছে, আমি তো চিৎকার করে উঠবো না, কিন্তু হ্যাঁ আমি এটাতেও ভীষণভাবে পজেসিভ যে আমার হাজবেন্ড যেরকম দেখে এসেছি আমার বাবাকে, যেরকম দেখে এসেছি, মানে বলে না মেয়েরা যেরকম বাবাকে দেখে সেরকমই হাজবেন্ড আর কি চায়, বা যেরকম দাদাকে দেখে সেরকমই চায়, তো আমার ক্ষেত্রেও সেম হয়েছে। তো তাদের যখন এরকম মানে ক্লিয়ার একটা ব্যাপার থাকে, তো আমার হাজবেন্ডের মধ্যে এটা থাকবে, তাহলে আর তার ফোনেই বা কি থাকবে, বা ঠিক আছে এখন ডেফিনেটলি প্রাইভেট স্পেস মানে আর কি, মানে ফোন চেক করো, এটা হচ্ছে আলটিমেট কথা, এটা জাস্টিফাই করার আর দরকার নেই। হ্যাঁ, এবার সেও তো দেখতে চাইতে পারে, না সে দেখতে চায় না একদম, না দেখ আজকে না হলো আমার কোনো প্রবলেম নেই, 2 বছর পর তার মনে হলো আমি চেক করব, মানে উল্টো দিকে তো রাইটস আছে, এর যদি রাইটস আমি আছে সব সময় এটাই মনে করি যে তার বোধহয় হচ্ছে একটাই, সে মানে ফোনটা কোনোদিন চেক করবে না, আমার মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে 10 বছর কাজ করছে, তারপরে হচ্ছে বিজ্ঞাপন দিয়ে বিয়ে করতে হয়, তাহলে এই অন্তত আর কিছু করবে না, ওই বিষয়ে লোকটা শিওর শট হয়ে গেছে যে কিছু হলে আগেই হয়ে যেত আর কি, তো সেইটার ব্যাপারে মেবি হয়তো, বাট আমি এটাই মানি যে আমি যেটা করি আমি অলওয়েজ এটা মানি যে এটা উল্টো দিক থেকেও আসতে পারে, তো সেটার থেকে আমি ক্লিয়ার থাকি। বাকি প্রাইভেট স্পেস বলতে তুমি আর কি বলছো সেটা বলো। এখন যদি বলে আমার প্রাইভেট স্পেস আছে আর আমি খবর পাই যে সে কফি খেতে গেছে একটি মহিলার সঙ্গে, হ্যাঁ ডেফিনেটলি ওই প্রাইভেট স্পেসটা আমি দিতে পারবো না। না হয় না, আমাদের এখানে একটু ব্যালেন্স হয়ে যায়, যাচ্ছে আমিও যাই না, দিস ইজ দ্য প্রবলেম, আমি এটা করতে মানে আমার সামহাও এটা আসবে না, এবং হয়তো সেই কারণের জন্যই আমি ফোন চেক করি, সেই কারণের জন্যই আমি বলি যদি আমি এটা করতে পারতাম, আমি মানে নিজের মনকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছি যে এটা যে মানে সাপোজ টু বি কোনো একটা ব্যাপার নিয়ে আমার হয়তো চেক করা উচিত নয়, কিন্তু আমি করছি।
আমি যদি কারোর সাথে এরকম ভাবে হয়তো ঘুরতে যেতে পারতাম, আমি হয়তো কারোর সাথে কফি খেতে যেতে পারতাম, বা আমি মনে মনে কিছু একটা মানে আমার ভাই আমার ফোনে কিছু গন্ডগোল আছে, ছাড় বাবা, ওর ফোন দেখলে আবার আমার ফোন দেখতে চাইবে, থাক, তার থেকে মনে হচ্ছে যা করছে হিজ হুজ হুজ। হ্যাঁ, ব্যালেন্স ডিসব্যালেন্স হবে না, ঠিক আছে, বানিয়ে রাখছে। এই ব্যালেন্সটা আমি পারবো না। প্রথমেই সিনেমা দেখা হয়? সিনেমা দেখা হয় মানে সব ধরনের নাকি? সিনেমা আমরা খুব একসাথে সিনেমাও দেখি। ওর তো খুব সাউথ ইন্ডিয়ান মুভি ভালো লাগে, আর আমার সব ধরনের মুভি ভালো লাগে। আমার একটু হরর ফিল্ম বেশি ভালো লাগে, দ্যাটস ট্রু। কিন্তু আমরা মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে মাঝখানে প্রচুর সাউথ ইন্ডিয়ান দেখা হচ্ছিল। এখন যেরকম লাস্ট দেখলাম পঞ্চায়েত দেখলাম, লাপাতা লেডিস দেখলাম, বাংলা একটা ওয়েব সিরিজ দেখলাম লজ্জা, ভীষণ ভালো লাগলো। তো টুকটাক আমি মানে একদম তুমি যদি বলো যে হলিউড ক্লাসিক, সেই অর্থে হয়তো অত হলিউড ক্লাসিক দেখিনি, কিছু দেখেছি, কিন্তু তার সঙ্গে মিলিয়ে আমি এখনকার ছবিও মানে বেশি দেখতে পছন্দ করি। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি এখানে যারা এসে সবাইকে মোটামুটি কম বেশি আমি জিজ্ঞাসা করেছি, সেটা হচ্ছে কি যে কেউ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার এই হয়ে যাচ্ছে না, যে এরা সিনেমার, এরা সিরিয়ালের, এরা বিজ্ঞাপনের, মানে টিভিসির, এরা এটা ফটোশ্যুট, মানে ব্যানার শ্যুট, এই যে কেউ মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার এসে তোমাকে ধরো অ্যাপ্রোচ করলো যে তোমার জন্য একটা গল্প লিখলো, বা তোমাকে বললো যে আমার সিনেমাটা, তার মধ্যে বেসিক অনেস্টিটা আছে যে আমার একটা সিনেমা আছে, সেটাতে আমি তোমাকে একটা ক্যারেক্টার ভেবেছি। ওই অ্যাপ্রোচটা কি আছে যে তোমাকে নির্দ্বিধায় এসে বলতে পারে তোমার জন্য আমি একটা ক্যারেক্টার ভেবেছি, যেটা হচ্ছে কি রেমুনারেশন বা টাকা পয়সা ম্যাটার করবে না, এই অ্যাপ্রোচটা মানে তুমি করবে কি করবে না আলাদা বিষয়, সে তোমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারে, মানে এই বিষয়টা তোমার ধারণা? আমি তো ছবির বিষয় আমি তোমাকে বললাম না, আমি ছবির থেকে যে পেমেন্ট আর কি পেয়েছি, বা ছবির রেমুনারেশনের সঙ্গে মানে একই হাউস সে সিরিয়ালে এক পেমেন্ট দিচ্ছে, ছবিতে এক পেমেন্ট দিচ্ছে। তো আমার কাছে মানে অ্যাজ ইফ এরম ভাবে এই ব্যাপারটা আমার মনে ক্রিয়েট করা, যে যারা ছবির খুব বক্স আর কি আর্টিস্ট আছেন, তাদের ছাড়া বাকি মানে আমি আমার ক্ষেত্রে বলছি, বিকজ আমার ক্ষেত্রে যেহেতু দেখেছি, তাদের পেমেন্টটা একটা গড় জায়গায় গিয়েই আটকায়, এটা ঘটনা। তো সেই ক্ষেত্রে আমি যদি ওটা করতে পারি, তো দেন তাহলে একটা ভালো চরিত্র যদি হয়, ভালো ছবি যদি হয়, তাহলে মানে ইন্ডিপেন্ডেন্ট অনেকেই আমাকে ইনফ্যাক্ট বলেছে, আমি ধরো যে প্রোডাকশন হাউসে কাজ করি বা কোনো একটা সিরিয়াল করছি, সেই সিরিয়ালের মধ্যেও অনেক দেখবে ক্রিয়েটিভ মাইন্ডেড লোক আছে, কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, থার্ড এডি হয়তো, দিদি এরকম আমি একটা চরিত্র ভেবেছি, আমি কিন্তু তোমাকে ভেবেছি, আমি কিন্তু তোমায় কল করবো, আমি কিন্তু অবভিয়াসলি ওয়েলকাম, মানে আমি তো চাই করতে কাজ। এবং আমার মানে যেটা বললাম আর কি, সিরিয়ালের ক্ষেত্রে খানিকটা আমি যেহেতু পার ডে বা অল, মানে সিরিয়ালটা আমাদের ক্ষেত্রে না খানিকটা হয় সরকারি চাকরির মতো, এবং সিনেমা ভালো চরিত্র, ডিফারেন্ট চরিত্র, ডিফারেন্ট ভাবে এক্সপ্লোর করা যায়, তো সেটা খুব কম দিনের হয়, কম চান্স পাওয়া যায়। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কি, আমি একটা ছবি করলাম, সেটা 10 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 3 দিন হতে পারে, নতুন কতগুলো মানুষের সঙ্গে, কারণ আমি 1 বছর ব্লক হয়ে আছি ওই একটা ইউনিটের মধ্যে, আমি কোথাও একটা 3 দিনে একটা ছবি করলাম, নতুন মানুষের থট, নতুন কিছু ভাবনা চিন্তা, নতুন কিছু জায়গায়, এইটারও তো আদান প্রদানের দরকার আছে, একদমই দরকার আছে, নিশ্চয়ই দরকার তাহলে আছে। এই আলোচনাটা, এই গ্রোথটা যদি হয়, তখন গিয়েই তো একটা আমাদের একটা মানে, নাহলে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের মুভিং করতে সুবিধা হবে। একদমই তাই, একদমই তাই। আর তুমি মানে আমি না ছোট, মানে আমি মণিকাঞ্চনা করেছিলাম, আমার মনে আছে, সেটাতে দুটো ক্যারেক্টার ছিল আমার। তো একটা ছিল হচ্ছে খুব সাদা সিধে, আর আরেকটা ছিল হচ্ছে মানে স্প্লিট পার্সোনালিটির গল্প ছিল, মানে টাইপ অফ নেগেটিভ, বাট ওর যেরকম হয় আর কি, নেগেটিভটা তো আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা দেখি, তো ওই রকম দুটো ক্যারেক্টার, একটা বোল্ড আর একটা সফট। আমি কিন্তু ওটা ছবির জন্যই করতে পারবো, বিকজ আমি যখন ওই ক্যারেক্টারটা করব, আমার অনেক ভাবনার থাকবে, বিকজ আমি স্ক্রিপ্ট পেয়ে যাবো আগে, আমি রিহার্স করতে পারবো আগে, আমি এটা করব, আমি এটা পড়বো, এরকম হলে ভালো হয়, এই ভাবনাটা আমি রাখতে পারবো। ওই ক্যারেক্টারটা করার পরই আমার কাছে একটা নেগেটিভ করার অপশন এসেছিল, আমি বললাম আমি নেগেটিভটা করতে পারবো না সিরিয়ালের জন্য, বিকজ
আমি নেগেটিভের যেটা লুক থাকে না, দেখবে এটা প্রপার মেনটেন করা থাকে। এবং আমি নিজে সিরিয়ালে, আমি যেহেতু 14 ঘন্টা আমাদের শুটিং হয় সকাল থেকে রাত অবধি, এবং মেকআপ রিটাচ করারও সেইভাবে টাইম পাওয়া যায় না, সিন পড়ার সেইভাবে অনেক সময় টাইম পাওয়া যায় না, মানে সিনে গিয়ে গিয়ে সিন পাচ্ছি এরকম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার একটা মানে এইরকম চরিত্র যেখানে আমাকে প্রপার হয়ে থাকতে হবে, সেটা আমার পক্ষে করা ডিফিকাল্ট। কিন্তু সেটাই কিন্তু আমার সিনেমার জন্য ইজিয়ার, বিকজ ওখানে আমার ডিউরেশন কম থাকছে। আর পুরো আমি জানি আজকে এই সিনগুলো হবে শুট, তো আমাকে মেন্টালি আমি প্রিপেয়ার থাকতে পারছি। তো মেন্টালি প্রিপেয়ার থাকলে তুমি অনেক ধরনের চরিত্র করতে পারবে, কিন্তু তুমি ওই চরিত্রই যদি সিরিয়ালে ফেলো, দেখবে সেই গদে বাঁধা একে চলে আসছে। তুমি 5 মাস 6 মাস পর দেখবে তুমি হয়তো দেখে গেছিলে এ তো এরকম একটা ক্যারেক্টার ছিল, ও সেই গিয়ে লাইনে নেমে এক ক্যারেক্টারে চলে এলো। তো এটা জন্য আমার মনে হয় যে মানে আমি সিরিয়ালে বুঝি হচ্ছে পজিটিভ ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার। পজিটিভ ক্যারেক্টার করছি, নেগেটিভ অনেক সময় পজিটিভ হয়ে যেতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু পজিটিভ ক্যারেক্টার করছি মানে আমার মোটামুটি এই এখানে শেষ। কিন্তু আমি সিনেমাতে পজিটিভ ক্যারেক্টার করছি মানে এইটার এই শেড, মানে এটার কিন্তু এই শেডই থাকবে, কারণ এটা শুরু থেকে শেষ অবধি আমি গল্পটা জানতে পারছি না। আর সিরিয়ালের ক্ষেত্রে তো টিআরপির উপর ডিপেন্ড করছে। আজকে কারোকে মনে হলো না তোরটা না ঠিক যাচ্ছে না, পজিটিভ নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ পজিটিভ হয়ে গেল। তো সুতরাং মানে সিনেমা তো অবশ্যই করা মানে যেতেই পারে, মানে সেই রকম এক্সপেরিমেন্টের জন্য রেমুনারেশনটা ওরকমভাবে ফ্যাক্টর করবে না আমার ক্ষেত্রে অন্তত। আরেকটা জিনিস যেটা হচ্ছে মার্কেটে, মানে বাজারে, চলতি বাজারে তোমার নামে এমন একটা কথা ছড়িয়ে আছে যেটা শুনে তুমিই চমকে গেছো, এ মা আমার নামে এরকম একটা কথা ছড়িয়ে আছে। এরকম আছে কি না কোনো কথা? হ্যাঁ, যেটা শুনে তোমার মানে হেসেছো বা রাগ হয়েছে বা দুঃখ হয়েছে, বা এইটা আমার নামে, আমি তো এটা নই, আমার নামে এটা একটা বাজারে ছড়িয়ে আছে। বাজারে বলতে আমি দিদি নাম্বার 1-এ গিয়ে একবার বলেছিলাম, আমার মনে আছে যে আমি এরকম আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কিরকম পাত্র পছন্দ করো। আমার যেরকম পছন্দ আমি সেরকম বলেছিলাম যে এরম পছন্দ করি। তাতে দেখলাম ফেসবুক মানে হঠাৎ করে আরো মানে এটা হয়তো 4 বছর না হলেও 3 বছর আগে এটা ঘটনাটা। আর আমি যেটা মানে শুটিংটা হয়েছে মানে দেখানো হয়ে গেছে মোটামুটি 7-8 বছর আগে। আচ্ছা, মানে হঠাৎ করে দেখছি চারিদিক থেকে ফেসবুকে এরকম একটা রটনা যে আমি নাকি বলেছি কালো ছেলে বেটে ছেলে আমার পছন্দ নয়। কালো ছেলে আমার মন থেকে সত্যি পছন্দ না, কিন্তু হচ্ছে কি বাইরে জনসমাজে কোট আনকোট বলতে হলে না 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 সবাই মানুষ, সবাইকে আমার ভালো লাগে, সব ভালো হতে পারে ভাই। আমার কালো খারাপ লাগে তো কালো খারাপ লাগে, আমার ফর্সা ভালো লাগে তো ভালো লাগে। আমি বুঝলাম না, মানে আমার টেনশন মেনশন হয়ে গেছে যে পুরো মানে লোকজন মানে লিটারালি আমি দেখছি ফেসবুক মানে ভরে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন আমাকে হোয়াটসঅ্যাপ করে করে পাঠাচ্ছে ওগুলো, এই কি বলেছিস তুই এটা। আলাম এই এপিসোডটা না মানে বছর মানে এরকম হতে পারে যে এরকম হতে পারে যে ঠিক আছে সব শুনলাম, এসিটা চালিয়ে ঘরের বেডশিটটা টেনে ভার মেয়ে যায় বলে ঘুমিয়ে পড়া যায়, তো তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে মনে যে আসবে সেটা বলতে পারি আমরা। একদমই তাই, ঠিক আছে ভার মেয়ে যায় বলে ঘুমিয়ে পড়লে, এটা আমার মত ভাই, তুমি সহমত হলে না ধন্যবাদ। কি হলো আমাকে মানে তখন অনেকে অনেক রকম বলেছিল, তুমি একবার বলো ফেসবুকে তাহলে এই ব্যাপারটা। তাহলে তো এইটা প্রতিযোগিতা হওয়া উচিত কার পার্টনার কত বেশি কদর্য দেখতে। ভাই তোমাদের এত প্রবলেম, সবাই চায় তার পার্টনার দেখতে সুন্দর হোক। পৃথিবীর আমি কোনো লোককে তো শুনিনি আমার বউ বা তোমার বর, আমি আমার বর চাই দেখ হেভি খারাপ, পৃথিবীর কুৎসিত লোককে এরকম কেউ বলে নাকি? আমি তো শুনিনি বলে। এটাও তো হতে পারে আমার পাশে যে ঘুরে বেড়াচ্ছে দেখতে কুৎসিত, তা আমার তো ভালো লাগবে না স্বাভাবিকভাবে। এটা ব্যালেন্স কি করে হয়? এটা তো মন থেকে তো আমি চাই আমার পার্টনার ভালো হোক, ঠিকঠাক হোক, লোক সমাজে চলার মতো হোক। একদমই তাই। তো এতে দুঃখের বা এতে কষ্ট যারা কষ্ট পাচ্ছে তাদের আরো সমাজে আরো 10টা কাজ আছে যার জন্য কষ্ট পাওয়া উচিত, বা এরা যে দেখে কষ্ট পাচ্ছে আমি বলবো তারা দেখাই বন্ধ করে দিক, তাহলে আর এদের মনে কষ্ট হবে। এই যে নেটিজন যারা, এরা কোথায় থাকে, কোন গ্রহে থাকে আর কি খায়, এটা আমি বুঝতে পারি না।
আমিও বুঝতে পারিনি ওই সময়, আমিও সত্যি বুঝতে পারিনি। এবং একটা সিরিয়ালের পরে মাঝে মাঝে কমেন্টস আসে না, তো আমি আগে খেয়াল করে দেখতাম, মানে তুমি দেখবে প্রত্যেকটাতে কি ক্রিটিক্যাল কমেন্ট, মানে ওনাদেরকে যদি বসিয়ে দেওয়া হয় না কোথাও যে মানে ওরা, আমি বেসিক্যালি মনে করি এরা বলছে জিনিসটা খারাপ, তারপরে ওটা নিয়ে ওরা থিসিস লেগেছে, হ্যাঁ, না হলে তো ওই রকম ডিটেলে যেতে পারে না। আমি যদি ওটা একবার দেখি, ও ওটা 15 বার দেখেছে, নাহলে ওই রকম ডিটেলিং মেনশন কি করে আন্ডারলাইন কি করে ও আবার কি এই সিরিয়ালের এই শাড়িটা পরেছিল, ও আবার ওই শাড়িটা ওই পরলো। তোমার জামা যদি তোমার ভাই থাকে সাপোজ টু বি, সে যদি তোমার সাইজের সাথে, যদি তোমার জামা সাইজের সাথে ওর যদি ম্যাচ করে, তো সে পরবে না? এটা তো বাড়ির নর্মাল। আজকে মানে আমি ভাইয়ের জামা পরে বসেছি। হ্যাঁ, তো আমি মানে অবাক লাগে যে এখনো অবধি সেই একটা ব্যাপার, এই শাড়িটা পরেছে তার মানে ও ওটা পরতে পারবে না, ও ওটা পরেছে এই গয়নাটা তাহলে পড়তে পারবে না, ও নেগেটিভ ক্যারেক্টার পরে নিয়েছে, ও পজিটিভ। কেন এক গয়না দুজন মানে একই দোকান থেকে দুজন কিনতেই পারে? এত নাকি অ্যাডভান্স হচ্ছে, এত নাকি রিয়ালিস্টিক হচ্ছে, তাহলে তো এই ব্যাপারগুলো নিয়ে ভাবনা চিন্তাই করা উচিত নয়। তবে প্যাটার্ন তুমি দেখবে সিরিয়ালে এক একজনের না এক একটা শাড়ির প্যাটার্ন, এক একটা ড্রেসের প্যাটার্ন এরকম একটা হয়। তো লাইফে কি ওইরকম ড্রেস বা শাড়ি একই প্যাটার্নের তুমি পরেছো কখনো? মানে তুমি শাড়ি পরোনি ডেফিনেটলি, বাস্তবিকভাবে সেটা হয় না কখনো আর কি। মানে সেখান থেকে হয়ে গেল এই ওর ড্রেসটা ও পরেছে, মানে সেগুলো ডিটেলিং ওরা খুঁজে খুঁজে বারও করে, তুমি দেখবে গোল করে এরকম একখানা দেওয়া এন্ড অল, মানে মজাও লাগে দেখতে। লোকের ধৈর্যও আছে, ওটা দেখছে, দেখার পর স্ক্রিনশট নিচ্ছে, তারপর ওটাকে এডিট করে গোল মার্কিং করছে, তারপর পোস্ট করছে। ডেফিনেটলি, তার মানে দেখছে আফটার অল বেশি করে দেখছে না, ভুলগুলো কি করে ধরবে, দেখাটাও দরকার, তো আলোচনা করাটাও ভালো। একদম একদম। এবার কতগুলো নাম বলবো তোমাকে, এই নামগুলো শুনলে এক কথায় তোমার কি মনে হয়? এক কথায় সৃজিত মুখার্জি, গোলাপ, ওকে। আর তারপরে হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। এক কথায় কি মাথায় আসছে? মা মাটি মানুষ, জয় বাংলা। নরেন্দ্র মোদী, রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম। পার্থ চ্যাটার্জি, আমরা পড়াশোনা করবো না? ঠিক। আর হচ্ছে গিয়ে কৌশিক গাঙ্গুলি, রেসপেক্ট। ঠিক। আর তোমাকে যদি নিজেকে একটা শব্দে ডিসকভার করতে হয়, তাহলে কি সেটা, সেই শব্দটা কি? ইমোশনাল ফুল। মানে আমি টকেটিভও বলতে পারতাম, বাট আমি দেখলাম এটা দিয়ে খুব একটা কিছু বোঝানো যাবে না। হাইলি ইমোশনাল পারসন, সেটা হওয়ার দরকার আছে তো জীবনে, কানেক্ট করার জন্য ওটাই বোধহয় একদমই দরকার আছে। এই টেকনিক্যাল ফুল না হলেও, ফুল হয়তো নয়, কারণ এখানে আমরা এক্সপ্লোর করতে এসেছি। হ্যাঁ, ইমোশনাল। মোটামুটি আমরা সবটা নিয়ে কথা বলতে পেরেছি। মানে আমরা ওই কোশ্চেনগুলো আমি সাধারণত অ্যাভয়েড করেছি, যে অভিনেত্রী হয়ে তোমার কেমন লাগলো, এই করে তোমার কেমন লাগলো, এটা খুব একটা, এটা নেট সার্চ করলে মানে সব পাওয়া যাবে, সবটা রয়েছে। আমরা যেটা ধরার চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম আড্ডার ছলে, সেটা হচ্ছে কি যে পার্সোনাল, মানে মানুষটা কেমন একটা বোঝার চেষ্টা করলাম, সে কতটা লোকের সঙ্গে কানেক্ট হয়, কীভাবে, সব বিষয় নিয়ে। তো আমার তো কথা বলে খুব ভালো লাগলো, আমারও ভীষণ ভালো লাগলো। এবার তোমার কেমন লাগলো সেইটা হচ্ছে কি, কথা বলে, আমাদের সঙ্গে কথা বলে কেমন লাগলো সেটা মাস্টারে দেখে একটু বলে দেবে। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে গিয়ে এস আইডিয়া, আর এই প্রোগ্রামটার নাম হচ্ছে ডিপ ড্রাইভ।
আমার তো ভীষণ ভালো লাগলো, এই কথাটা সবাই বলে, আই থিঙ্ক এটা ট্যাগলাইন হয়ে গেছে না, আমার ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো লাগাটা একটু ব্যাখ্যা করে দিলে তাহলে সুবিধা হয় আর কি। অ্যাকচুয়ালি আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগে, তো আড্ডা এরকমভাবে দিতে পারছি, অনেক দিন পর দিতে পারছি। আর এরকম ফ্রিলি আড্ডা আমি মানে না এইরকম আড্ডা দিয়েছি প্রচুর, কিন্তু এরকম ফ্রিলি আড্ডা এবং এই কোয়েশ্চেন্সগুলোই ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, তো ন্যাচারালি এই নিয়ে কথা বলাটাও হয় না, এই কথা জমে থাকে। তো আমার মনে হয় ক্যাথারসিস, আমাদের ক্যাথারসিস হচ্ছে ভেন্ট আউট করা ইমোশনকে, সেটা হওয়ার খুব প্রয়োজনীয়তা আছে মানসিকভাবে সুস্থ থাকার জন্য। সেটা আজকে আমরা এখানে এসে হলো, অনেক কথা যেটা বাড়িতে আলোচনা হয় না, আমাদের সবসময় কাজের জায়গাও হয় না, সেটা এখানে আমরা করতে পারলাম। আমার তো মনে হলো আমি নিজের ডিপেই ড্রাইভ করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। তো আমার ভীষণ ভালো লাগলো এখানে এসে, এবং আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে। তো কংগ্রাচুলেশনস এরকম একটা চ্যানেল করার জন্য। এবং হ্যাঁ, আমার এত কথা বলার পরও মনে হলো আমার আরো অনেক কথা বলার আছে, তো ডেফিনেটলি আমি চাই যে আবার আসতে। এবার এরকমও হতে পারে যেরকম তোমাদের এখানে প্রান্তিক তো আড্ডা দিয়ে গেছে, প্রান্তিকও আমার যেরকম খুব ভালো বন্ধু, রূপাঞ্জন দাও আড্ডা দিয়েছে, তো ক্যামেরা যখন বন্ধ ছিল তখন রূপাঞ্জন ছিল, তো দেখতেই পাবেন যে রূপাঞ্জনের সাথে আড্ডা হয়েছে। তো এইরকম যদি একটা আড্ডা অর্গানাইজ করা যায়, বিকজ আমি প্রান্তিক আমরা যখন বসি, আমরা সিরিয়ালে যখন বসতাম, একটা জিনিস মিস করে গেছি, ওটা আমার মাথায় ছিল, নেতাজির নাম অনেকবার এসছে কিন্তু নেতাজিটা আমরা মিস করে গেছি। পরের এপিসোডে শুধুমাত্র নেতাজির যারা টিম আছে ওটা জমে যাবে। জাস্ট আমি বলছি, মানে হয় না, মানে ওপাশটা দেখানো যাচ্ছে না বলে আমরা সবাই মিলে একসাথে মুড়ি খেতে খেতে আমরা আড্ডা দিচ্ছিলাম আজকে। তো এই আড্ডাটা এর পরের বার আমার রিকোয়েস্ট থাকবে যে আমার সমস্ত বন্ধু বান্ধব মানে যতজনকে ক্যামেরা একদম আড্ডাতে পারবে, হ্যাঁ আমরা মোটামুটি নেতাজির কোর টিমটা চলে আসবে। ব্যাস ঠিক আছে। থ্যাংক ইউ।